এই কোর্সের প্রথম ভিডিওতে আমরা পড়েছিলাম সার্কুলার ফ্লো অফ ইনকাম। সেখানে আমরা বুঝেছিলাম কিভাবে টাকা এবং পণ্য এবং পরিষেবা উল্টো দিকে ফ্লো করে, গোটা ইকোনমি কিভাবে কাজ করে সেটা আমরা বুঝে নিয়েছিলাম। এই কোর্সের একদম প্রথম ভিডিও ছিল সেটা। তো সেখান থেকেই আজকে আমাদের গল্পটা শুরু। তো এই সার্কুলার ফ্লো অফ ইনকামটাকে যদি আমরা বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো জিনিসের প্রোডাকশন, জিনিস উৎপন্ন হয় বলেই কিন্তু সেখান থেকে জেনারেট হয় ইনকাম। কিছু জিনিস বিক্রি করে কিছু মানুষ আয় করে এবং ইনকাম হয় বলেই মানুষে খরচা করে, এক্সপেন্ডিচার করে। তো এই তিনটে প্রসেস একে অপরের সাথে রিলেটেড। যে কোনো পার্সপেক্টিভ থেকেই আমরা এই সার্কুলার ফ্লো অফ ইনকামটা বুঝতে পারি। মানুষে খরচা করে বলেই জিনিস উৎপন্ন হয়, জিনিস উৎপন্ন হয় বলেই মানুষে ইনকাম করে, আর ইনকাম করে বলেই খরচা করে। তো ওয়েলকাম বন্ধুরা টু দ্য লাস্ট ভিডিও অন ন্যাশনাল ইনকাম। আজকে আমাদের ন্যাশনাল ইনকামের পার্ট 6। এর আগের দীর্ঘ 5টা ভিডিওর পর আমরা আলটিমেটলি আজকের ভিডিওতে ডিসকাস করব যে ন্যাশনাল ইনকাম বা রাষ্ট্রের আয় কিভাবে ক্যালকুলেট করা হয়। এই টপিকটা প্রচন্ড একটা কনফিউজিং টপিক স্টুডেন্টদের কাছে। মোস্টলি বই এবং ভিডিও লেকচার্সে এই মেথডস অফ ক্যালকুলেশনের এক্সপ্লেনেশনগুলো খুবই সংক্ষিপ্ত হয়। এক্সামে তো কোয়েশ্চেন আসে প্রচুর, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর মেইনলি মুখস্থ করে স্টুডেন্টরা দিয়ে থাকে উইদাউট এনি ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দিস মেথডস। আজকের এই ভিডিওতে আমার প্রচেষ্টা থাকবে যে এই মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকামকে আমি প্রপারলি বোঝাবো, ইন ডেপথে বোঝাবো, বিভিন্ন এক্সাম্পলের সমেত আমি বোঝাবো। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে। যদি দেখো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম তোমাদের জীবনে কনফিউজ করবে না। যেমন ভাবেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিক না কেন, তোমরা উত্তর করতে পারবে। চলো শুরু করা যাক। গোটা পৃথিবীতে এবং অফকোর্স আমাদের দেশেও ন্যাশনাল ইনকামকে ক্যালকুলেট করার মূলত 3টে মেথড ফলো করা হয়। আমাদের ভারতের ক্ষেত্রে এই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার রেসপন্সিবিলিটি রয়েছে এনএসও অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের উপর। অ্যানুয়ালি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস আমাদের দেশের জাতীয় আয় ক্যালকুলেট করে থাকেন। তো কি সেই 3টে মেথড যেটা ফলো করে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়? চলো এক এক করে আমরা দেখে নিই। তো ফার্স্ট মেথড হচ্ছে প্রোডাক্ট মেথড, এটাকে ভ্যালু অ্যাডেড মেথড বা আউটপুট মেথডও বলা হয়। দ্বিতীয় হচ্ছে ইনকাম মেথড, এটাকে ডিস্ট্রিবিউশন মেথডও বলা হয়। এবং তৃতীয় হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, এটাকে টোটাল আউটলে মেথডও বলা হয়। একটা খুব কমন কোয়েশ্চেন এক্সামে যেটা জিজ্ঞেস করা হয় যে হুইচ অফ দ্য ফলোয়িং আর মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, তখন এই মেথড 3টের সাথেও একটা বোগাস অপশন দিয়ে দেওয়া হয়। তো পরিষ্কারভাবে যাতে তোমাদের এই 3টে মেথড মনে থাকে তাই জন্য একটা নিমনিক মনে রাখতে পারো পাই। এটা মনে রাখলেই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের কি কি মেথডস আছে তোমরা আইডেন্টিফাই করতে পারবে কারেক্ট। 1-2 নম্বর ইজিলি তোমরা পেয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো তো বন্ধুরা, দেশ একটা, তো জাতীয় আয়ও তো একটাই হওয়া উচিত, তবে সেটা ক্যালকুলেট করা 3টে মেথড কেন? উত্তরটা হচ্ছে বন্ধুরা, আমরা অনেক সময় অঙ্ক করতে গিয়ে যেটা করে থাকি, একই অঙ্ককে আমরা 3 রকম মেথড দিয়ে কষে চেক করার চেষ্টা করি যে রেজাল্টটা মিলছে কিনা, যেটা ফাইনাল সংখ্যা এলো সেটা কি 3টে মেথডেই সেম আসছে কিনা। করে থাকি তো, সেম যদি আসে তার মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তো তেমনি ভারতের মতো একটা বিশাল দেশের, বিশাল জনসংখ্যার দেশের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা ইটসেলফ ইজ আ বিগ চ্যালেঞ্জিং টাস্ক। এত মানুষের আয় ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করে যোগ করে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা প্রচন্ড একটা খাটনির কাজ। তাই আমরা বিভিন্নভাবে স্পেসিফিক্যালি 3টে ভাবে ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি যে আমাদের ক্যালকুলেশনটা কতটা অ্যাকুরেট হলো। 3টে মেথডই কিন্তু বন্ধুরা, এটা খেয়াল রাখবে, একটাই সংখ্যা আইডিয়ালি দেওয়ার কথা। প্রোডাক্ট মেথডের আলটিমেট ফিগার যেটা আসবে ইনকাম মেথডের বা এক্সপেন্ডিচার মেথডের থেকে যেই সংখ্যাটা আসবে সেটা কিন্তু সেম হওয়ার কথা। তবে হ্যাঁ, ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ ডেটা, রিয়ালিটিতে কিন্তু 3টে মেথডের মধ্যে একটু ডিসক্রিপেন্সি দেখা যায়, অর্থাৎ সংখ্যাগুলো সেম আসে না, কিছুটা ডিফারেন্স রয়ে যায়। তবুও আমরা 3টে মেথডে ক্যালকুলেট করি যাতে মার্জিন অফ এরারটা এক্স্যাক্টলি কতটা হচ্ছে সেটা আইডেন্টিফাই করা যেতে পারে এবং সেই অনুযায়ী আমাদের পলিসিগত বিষয়গুলো আমরা নির্ধারণ করতে পারি। তো বন্ধুরা, একটা অর্থনীতির একটাই ন্যাশনাল ইনকাম হওয়া উচিত, কিন্তু সেটাকে মেজার করা 3টে পার্সপেক্টিভ রয়েছে ইকোনমিক্সে এবং আইডিয়ালি 3টে মেথডের থ্রুতেই একটাই উত্তর আসা উচিত। তো সেই 3টে পার্সপেক্টিভ কি কি সেটাই ডিটেলসে আমরা আজকের ভিডিওতে বুঝবো। মোটামুটি একটা সারসংক্ষেপ দিয়ে শুরু করছি। ফর এক্সাম্পল, যদি আমরা একটা শার্ট প্রোডাকশনের এক্সাম্পল দিয়ে বুঝি, প্রথমে তো খালি জমি ছিল, সেখানে কোনো কটন ফার্মার কটন প্রোডাকশন করলো, সেই কটনটা চলে গেল সুতোর ফ্যাক্টরিতে যেখানে সুতো তৈরি হলো, তারপর চলে গেল কাপড়ের ফ্যাক্টরিতে যেখানে সুতোর থেকে কাপড় তৈরি হলো, তারপর চলে গেল শার্টের ফ্যাক্টরিতে যেখানে কাপড়টা থেকে একটা শার্ট তৈরি হলো এবং ফাইনালি সেটা খদ্দেরের কাছে চলে গেল যে সেটা টাকা দিয়ে কিনলো। এটা হচ্ছে গোটা একটা শার্টের জন্মকাহিনী বা প্রোডাকশন প্রসেস। এখন এই গোটা ইকোনমিক প্রসেসে একটা শার্ট ম্যানুফ্যাকচার করার জন্যে
আমাদের রাষ্ট্রের আয়তে কত টাকা যোগ হলো সেটাকে আমরা তিনভাবে ক্যালকুলেট করতে পারি। প্রোডাক্ট মেথড, যেটা এটা জানার চেষ্টা করে যে এই শার্ট বানানোর ফলে কত ভ্যালু অ্যাড হলো আমাদের ইকোনমিতে। দ্বিতীয় অ্যাঙ্গেল ইনকাম মেথড, যেটা এটা নির্ধারণ করার চেষ্টা করে একটা শার্ট প্রোডাকশন করে কত আয় করলো প্রডিউসার। এবং তৃতীয় পার্সপেক্টিভ হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, যে সেই শার্টটা আলটিমেটলি কত দামে বিক্রি হলো। তো যেই দামে শার্টটা ফাইনালি বিক্রি হলো সেই দামটাই কারোর না কারোর আয়, কারোর না কারোর ইনকাম, এবং সেই ইনকামের সংখ্যাটাই শার্টটা ম্যানুফ্যাকচার করার জন্য খরচা করা হয়েছে, প্রোডাক্টটা তৈরি করার জন্য অতটাই অর্থ লেগেছে। তো বুঝলে, একই প্রোডাকশন প্রসেসকে আমরা তিনভাবে বুঝতে পারি। প্রোডাকশন করতে কত খরচা হলো, সেই প্রোডাক্টটা বিক্রি করে কত আয় হলো বা কত টাকায় বিক্রি হলো। তো পাই। এবারে এই তিনটে মেথডের মধ্যে সবার প্রথম আমরা পিছন থেকে শুরু করব, অর্থাৎ এক্সপেন্ডিচার মেথড থেকে শুরু করব, যেটাকে টোটাল আউটলে মেথডও বলা হয়। এক্সপেন্ডিচার মেথড অ্যাকচুয়ালি ইকোনমিস্টরা মানে এক্সপেন্ডিচার মেথডে অ্যাকচুয়ালি সবচেয়ে অ্যাকুরেট ফিগার অফ ন্যাশনাল ইনকামই উঠে আসে এবং এটাই সবচেয়ে রিলায়েবল মেথড বলে মানা হয়। চলো ডিটেলসে বুঝি এক্সপেন্ডিচার মেথড অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকামটা অ্যাকচুয়ালি কি। তো বন্ধুরা, একটা যে কোনো ফ্যামিলি যত টাকা তারা আয় করে সেই আয় করা টাকা তারা দুভাবে খরচা করে। প্রথমটা খুবই অবভিয়াস, যে তারা সেই টাকাটা কোনো রকম পণ্য বা পরিষেবা কেনার জন্য খরচা করবে, কনজিউম করার জন্য খরচা করবে, যেমন চাল, ডাল, শার্ট, মোবাইল ইত্যাদি, যা তাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো তারা কিনবে। তবে তাদের যত আয় পুরো টাকাটাই তারা কিন্তু খরচা করে দেবে না। সেই টাকার মধ্যে কিছু টাকা তারা আইদার সেভিং করবে বা ইনভেস্টমেন্ট করবে। সেভিং করলো অর্থাৎ কোনো ব্যাংকে যদি সেই টাকাটা রাখে, ব্যাংক অ্যাকচুয়ালি সেই টাকাটাকে মার্কেটে ইনভেস্ট করবে, বা তারা ডিরেক্টলিও ইনভেস্ট করতে পারে কোনো ব্রোকারের মাধ্যমে। তো আমাদের যত আয় হয় এই দুটো ভাবেই কিন্তু আমরা সেটা ব্যয় করে থাকি, হয় প্রয়োজনীয় জিনিস আমরা কিনে থাকি বা সঞ্চয় করি এবং নিবেশ করে থাকি। তো একটা দেশে যদি এরকম 100টা ফ্যামিলি থাকে, সেই 100টা ফ্যামিলি কিভাবে তাদের টাকা খরচা করলো, কিসের উপরে তাদের টাকা খরচা করলো, কনজামশন এক্সপেন্ডিচার করলো কি সেভিংস কি ইনভেস্টমেন্ট করলো, সেগুলো আমরা যোগ করলেই সেই দেশের আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম আমরা পেয়ে যাব। হাউস হোল্ডসরা কত এক্সপেন্ডিচার করলো সেটা যোগ করলে দেশের আয় কত হলো সেটা আমরা জেনে যাব। তবে টাকা শুধু হাউস হোল্ডরা কিন্তু খরচা করে না, সরকারও কিন্তু রাজকোষের টাকা দিয়ে বিভিন্ন পণ্য বা পরিষেবা উৎপাদন করে থাকে। স্কুলের বাচ্চাদের ফ্রিতে মিড ডে মিল দেওয়া, ফার্মারদেরকে এমএসপি দেওয়া, কোনো রাস্তাঘাট বানানো, বা ইভেন সরকারের যে ব্যবসায়ী সংস্থাগুলো আছে অর্থাৎ পিএসইউ আছে, সেখানে টাকা খরচা করে বিজনেস করা, এই সমস্ত সরকারের খরচা থেকে থাকে। তার সাথে আমরা একটা গ্লোবালাইজড ওয়ার্ল্ডে বিলং করি, অর্থাৎ আমাদের ভারত দেশটা গোটা পৃথিবীর সাথে কানেক্টেড, কাজেই গোটা পৃথিবীর সাথে আমরা বিজনেসও করে থাকি। যখন আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট এক্সপোর্ট করি অর্থাৎ রপ্তানি করি বিদেশের মার্কেটে, সেখান থেকে আমাদের আয় হয়। যখন আমরা বিদেশি জিনিস ইম্পোর্ট করি অর্থাৎ আমদানি করি, সেখানে আমাদের ব্যয় হয়। তো ইন্ডিয়ান প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট করলে টাকা আমাদের দেশে আসে, আবার বিদেশি প্রোডাক্ট ইন্ডিয়া ইম্পোর্ট করলে টাকা আমাদের দেশ থেকে বেরিয়ে যায়। তো এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে যেই টাকাটা আয় এবং ব্যয় হয় সেটাও কিন্তু আমাদের দেশের ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউট করে। তো আলটিমেটলি এক্সপেন্ডিচার মেথড এই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু মেজার করে, এবং যেমন তোমাদের বললাম এই মেথডটা গোটা পৃথিবী ব্যাপী ম্যাক্সিমাম দেশেই কিন্তু ফলো করা হয়, কারণ আলটিমেটলি কত টাকা বাজারে খরচা হলো সেটা ডেটা কালেকশন করা অপেক্ষাকৃত অনেকটাই ইজি। তো এবারে আসি এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করলে সেটার ফর্মুলা। এর আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম বন্ধুরা, ন্যাশনাল ইনকামের অনেকগুলো অ্যাগ্রেগেটস আছে। 100% অ্যাকুরেসির সাথে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা সম্ভব নয়, যার জন্য আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রক্সিমেশনস দিয়ে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার চেষ্টা করি। তো এক্সপেন্ডিচার মেথড যেই অ্যাগ্রেগেটটা ক্যালকুলেট করে সেটা হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এর আগের ভিডিওতে এই অ্যাগ্রেগেটসগুলো আমরা ডিটেলসে আলোচনা করছিলাম, তাই জন্য আজকের ভিডিওতে সেটাতে যাচ্ছি না। তো এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস কিভাবে ক্যালকুলেট করা হয়? জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ইকুয়াল টু পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার। বলতে এখনই তোমাদের যেটা বোঝালাম, যে ফ্যামিলি যেই টাকাটা আয় করে সেটা দিয়ে তারা কনজামশন এক্সপেন্ডিচার কত করে থাকে সেটা এখানে যোগ করা হয়। পার্সোনাল এক্সপেন্ডিচার যে কোনো জিনিসের পিছনে হতে পারে, ফুড হতে পারে, ক্লোথ, ট্রান্সপোর্ট, স্মার্টফোন ইত্যাদি। পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচারের সাথে যোগ হয় ইনভেস্টমেন্ট। আমরা এখনই দেখে নিলাম যে ফ্যামিলি তাদের আয় করা টাকা পার্সোনাল কনজামশন বাদেও কিন্তু তারা সেভিংস বা ইনভেস্টমেন্টে খরচা করে। সেভিং করলে ব্যাংকে রাখে, ব্যাংক সেই টাকাটা মার্কেটে নিবেশ করে, অথবা নিজেরা ডিরেক্টলি মার্কেটে নিবেশ করে, এবং যদি নিজেদেরই বিজনেস থাকে সেখানে তারা সেই টাকাটা ইনভেস্ট করে। কোনো ফ্যামিলির যদি ফ্যাক্টরি থাকে সেখানে তারা ইনভেস্ট করবে, বা হয়তো কমার্শিয়াল বা ডোমেস্টিক
পারপাসের জন্য তারা বিল্ডিং কিনবে, মেশিনারি কিনবে ইত্যাদি। এর সাথে যোগ হয় গভর্নমেন্টের এক্সপেন্ডিচার। সেটাও এখনই দেখলাম যে গভর্নমেন্ট রাজকোষের টাকা বিভিন্ন জিনিসের পিছনে খরচা করে থাকে পাবলিক পারপাসের জন্য, রাস্তা বানায়, স্কুল বানায়, হসপিটাল বানায়, ল অ্যান্ড অর্ডার বা ডিফেন্সের পরিষেবা মানুষকে দিয়ে থাকে। এবং এর সাথে আরেকটা জিনিস যোগ হয়, সেটা হচ্ছে এক্সপোর্টস। ভারত রপ্তানি করে কত টাকা বিদেশ থেকে কামায়। যেমন আমরা চা, ওষুধ, সফটওয়্যার, কাপড় জামা এগুলো আমরা জেনারেলি এক্সপোর্ট করে থাকি। সেই এক্সপোর্টটা করে আমাদের কিছু আয় হয়, সেটাও আমাদের জাতীয় আয়তে যোগ করা হবে। কিন্তু তার থেকে সাবস্ট্রাক্ট করা হবে যেগুলো আমরা ইম্পোর্ট করলাম। যেহেতু ইম্পোর্ট করলে দেশের অর্থ বাইরে বেরিয়ে যায়। আমরা মেইনলি ক্রুড অয়েল অর্থাৎ পেট্রোলিয়াম আমরা ইম্পোর্ট করে থাকি, ইলেকট্রনিক গ্যাজেটস আমরা ইম্পোর্ট করে থাকি, গোল্ড আমাদের দেশে পাওয়া যায় না কিন্তু আমাদের কালচারের পার্ট, তাই জন্য আমরা হেভি মাত্রায় আমরা গোল্ড ইম্পোর্ট করি, তার সাথে বিভিন্ন মেশিনারি। তো এইভাবে করে এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকাম মেজার করে থাকি। একটাই প্রশ্ন বা একটাই দৃষ্টিকোণ থেকে এক্সপেন্ডিচার মেথড ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে, সেটা হচ্ছে বাজারে কত টাকা খরচা হলো। কারণ একজনের খরচা আরেকজনের আয়, এবং আলটিমেটলি সেটা দেশের আয়। ফ্যামিলি খরচা করুক কি কোনো বিজনেস খরচা করুক কি সরকার খরচা করুক বা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে আমাদের আয় হোক না কেন, সবই আমাদের ন্যাশনাল ইনকামের পার্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে বন্ধুরা। ধরো একটা ফ্যামিলি স্মার্টফোন কিনলো, আইফোন কিনলো। সে আইফোন যত টাকা দিয়ে কিনলো সেটা তাদের পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু মোস্ট অফ দিস ইলেকট্রনিক গ্যাজেটস এগুলো কিন্তু ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয় না। তোমার নিজের হাতে যেই মোবাইলটা আছে সেটাই একবার পিছনে উল্টে দেখো, প্রবাবলি মেড ইন চায়না লেখা থাকবে। তো সেই ফোনটা ম্যানুফ্যাকচারিং থেকে আলটিমেটলি তোমার হাতে আসা পর্যন্ত অনেক দেশ হয়তো ঘুরে এসছে। তার পার্টসগুলো হয়তো একটা দেশে ম্যানুফ্যাকচার হয়েছে, তার অ্যাসেম্বলি হয়তো আরেকটা দেশে হয়েছে, বিক্রি সেই জিনিসটা অন্য দেশে হয়েছে। তো পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারের মধ্যে কিন্তু ইম্পোর্টেড জিনিসও পড়ে। মোবাইলটা সরাসরি ইম্পোর্টেড হতে পারে, এবং সেটা যদি টাকা দিয়ে কোনো ফ্যামিলি বা কোনো ব্যক্তি কিনছে সেটা কিন্তু পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারের আন্ডারে চলে আসবে। আচ্ছা, যদি ইম্পোর্টেড প্রোডাক্টস অলরেডি পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারের আন্ডারে রয়েছে, তাহলে আলাদা করে আবার ইম্পোর্ট সাবস্ট্রাক্ট করার কি প্রয়োজন? মোবাইল যদি আমরা ইম্পোর্ট করেছি তাহলে সেটা বাবদ আমাদের যত খরচা হলো সেটা তো পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারেই ক্যালকুলেট হয়ে যাচ্ছে। আবার আলাদা করে আমরা ইম্পোর্ট কেন মাইনাস করতে যাও? তো বন্ধুরা, এটা করা হয় ডাবল কাউন্টিং এলিমিনেট করার জন্য। দেখো, যে মোবাইলটা কিনছে সে তো আর জানে না যে এই মোবাইলের এক্স্যাক্টলি কোন পার্টটা বা কোন পোর্শনটা ইম্পোর্টেড আর কোন পোর্শনটা আমাদের ইন্ডিয়াতেই উৎপন্ন হয়েছে। গভর্নমেন্ট যদি তোমাকে গিয়ে জিজ্ঞেস করে যে দাদা কত টাকায় আপনি এই মোবাইলটা কিনলেন, তুমি হয়তো বলে দেবে যে 50,000 টাকায় আমি এই মোবাইলটা কিনেছি। কিন্তু সেই 50,000 টাকার মধ্যে কোনটা ফরেন পার্টসের পিছনে তুমি খরচা করলে আর কোনটা দেশি পার্টসের পিছনে তুমি খরচা করলে তুমি নিজেও জানবে না। যার জন্য সরকার কি করে, পার্সোনাল কনজাম্পশনের মাধ্যমে আমরা ডোমেস্টিক মার্কেট থেকে কিছু কিনেছি কি ফরেন মার্কেটের থেকে কিছু কিনেছি সেটা গড়ে জিডিপি এমপিতে যোগ করে দেয়। কিন্তু যদি আমরা ফরেন মার্কেট থেকে কিছু কিনেছি সেটা তো আমাদের ইম্পোর্ট, অর্থাৎ আমাদের দেশের আয় তো এখানে কিছু হয়নি, বরঞ্চ ব্যয় হয়েছে। দেশের থেকে টাকা বিদেশি মার্কেটে চলে গেছে। তো যেই টাকাটা ফরেন মার্কেটে ব্যয় হয়েছে সেটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড, কিন্তু সেটা তো ব্যয়, আয় নয়। যার জন্য সরকার আলাদা করে ইম্পোর্ট মাইনাস করে। কারণ এখানে কোনটা ইম্পোর্টেড জিনিস আর কোনটা ডোমেস্টিক জিনিস এটা নির্ধারণ করা খুব মুশকিল। কিন্তু আরবিআইয়ের কাছে এই ডেটাটা থাকে যে কত টাকা আমরা বিদেশি মার্কেটে ব্যয় করেছি। কারণ বিদেশি মার্কেটে তো আর রুপিস চলে না, বিদেশি মার্কেটে খরচা করতে গেলে কিছু ইন্টারন্যাশনাল কারেন্সিতেই ট্রানজাকশন হবে, এবং সেই ইন্টারন্যাশনাল কারেন্সি ধরো ডলার আমরা পাবো কিভাবে? আলটিমেটলি রুপিস দিয়ে ডলার কিনতে হবে, এবং আলটিমেটলি সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক আরবিআই থেকে আমাদের কিনতে হবে। হেন্স আরবিআইয়ের কাছে এই ডেটাটা থাকে যে কত টাকার জিনিস আমাদের দেশ থেকে এক্সপোর্ট হলো এবং কত টাকার জিনিস আমাদের দেশ থেকে ইম্পোর্ট হলো। এক্সপোর্টটা না হয় আমাদের আয়, আমরা কোনো জিনিস রপ্তানি করে আয় করি, কিন্তু ইম্পোর্টটা তো আমাদের ব্যয়। সেটা সাবস্ট্রাক্ট করলে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার থেকে যেগুলো ইম্পোর্টেড গুডসের পিছনে ব্যয় হয়েছে সেটা এই ক্যালকুলেশন থেকে বাদ হয়ে যায়। ইম্পোর্ট বাদ দিয়ে দিলে বাকি সমস্তগুলোই আমাদের আয়। তো এভাবে করে এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম, স্পেসিফিক্যালি জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, অর্থাৎ মার্কেটে পণ্য এবং পরিষেবা কি দামে বিক্রি হচ্ছে সেটা যোগ করে আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে থাকি। এবারে জিডিপি এমপি থেকে আমরা যে কোনো রকম ন্যাশনাল ইনকামের অ্যাগ্রিগেটসে আমরা পৌঁছতে পারি। যেমন জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে যদি আমরা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে আমরা যেতে চাই, যেটা এতদিন আলটিমেট ন্যাশনাল ইনকাম হিসাবে ধরা হতো, তাহলে ওই যে ফর্মুলাগুলো এর আগের ভিডিওগুলোতে আমরা ডিসকাস করেছি। জিডিপি এমপি থেকে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট বের করতে গেলে আমাদের সাবস্ট্রাক্ট করতে হবে ডেপ্রিসিয়েশন, তার সাথে সাবস্ট্রাক্ট করতে হবে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, এবং যোগ করতে হবে এনএফআইএ। তাহলে আমরা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট
যেটা 2015 পর্যন্ত ন্যাশনাল ইনকাম ক্যাপিটাল লেটার্সে লেখা হতো সেটা আমরা পেয়ে যাব। এখন অবশ্য ন্যাশনাল ইনকাম ক্যাপিটাল লেটার্সটা আমরা এনএনপি অ্যাট এমপি অর্থাৎ মার্কেট প্রাইসকে আমরা ধরে থাকি, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অনুযায়ী। তো সেটাও আমরা আলটিমেটলি ক্যালকুলেট করতে পারবো। ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইস যেতে গেলে সাবস্ট্রাক্ট করে দিতে হবে আমাদের নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। তো এনিওয়ে, তো এইভাবে করেই হচ্ছে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয় এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে। আচ্ছা, এখন এক্সপেন্ডিচারের মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার সময় কিছু জিনিস ইনক্লুড করা হয়, আবার কিছু জিনিস এক্সক্লুড করে দেওয়া হয়। তো যেই জিনিসগুলো এই মেথডে ইনক্লুডেড থাকে অলরেডি ফর্মুলা থেকে তোমরা বুঝেই গেছো, তো সেগুলো হচ্ছে এগুলো নিতিন সিংহানিয়ার যে ইন্ডিয়ান ইকোনমি বুকটা আছে, যেটা আমি মূলত ফলো করে থাকি, সেখানে এই ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার মেথডগুলোতে কি কি ইনক্লুড থাকে এবং কি কি এক্সক্লুড থাকে সেগুলো ডিটেল লিস্টিং রয়েছে। এই জায়গাগুলো থেকে প্রশ্ন প্রচুর আসে এবং টার্মগুলো বেশ ভারী ভারী, তো তাই আমি এখানে এটা লিস্ট করে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। এখন মোস্ট অফ দ্য বই বা ভিডিওতে তারা কিন্তু এরকম একটা লিস্ট দিয়েই ছেড়ে দেয়, তবে আমি কিন্তু সেটা করবো না বন্ধুরা। আমি এই সমস্ত ইনক্লুশন বা এক্সক্লুশন গুলোর মানে কি উইথ এক্সাম্পলস আমি তোমাদের আজকের ভিডিওতে বোঝাবো, যাতে তোমাদের এই লিস্টটা গতানুগতিক মুখস্থ না করে তোমরা বুঝে মনে রাখতে পারো। আপাতত জাস্ট পজ করে একবার একটু চোখ বুলিয়ে নাও, এবং এগুলো হচ্ছে এক্সক্লুশনস ইন এনআই আন্ডার দ্য এক্সপেন্ডিচার মেথড। এটাও পজ করে তোমরা একবার চোখ বুলিয়ে নাও। এই ইনক্লুশন এবং এক্সক্লুশনের লিস্টটা আমি নিতিন সিংহানিয়ার ইন্ডিয়ান ইকোনমি বই থেকে নিয়েছি। ভিডিওর শেষে আমি এক এক করে এগুলো সব এক্সপ্লেন করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করলে আমরা 5টা কম্পোনেন্ট রয়েছে যেটা আমরা যোগ বা বিয়োগ করি। অ্যাকচুয়ালি 4টে যোগ করি, একটা বিয়োগ করি। এবার এই 5টা কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে বেশি ন্যাশনাল ইনকামে কন্ট্রিবিউট করে কোন কম্পোনেন্টটা? তো উত্তরটা হচ্ছে পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার বন্ধুরা, অর্থাৎ সি কম্পোনেন্টটা। ইন্ডিয়াতে পার্সোনাল কনজাম্পশনের জন্যই, অর্থাৎ মানুষে বাজারে পণ্য বা পরিষেবা কেনে বলেই আমাদের দেশের ন্যাশনাল ইনকাম বাড়ে মেইনলি। তাই জন্য ইকোনমিস্টরা ইন্ডিয়াকে বলে থাকে যে ইন্ডিয়ান ইকোনমি ইজ কনজাম্পশন ড্রিভেন। দেখো, আমাদের পপুলেশন বিশাল, তো যে কোনো প্রডিউসারের ক্ষেত্রে, ফরেন প্রডিউসার হোক কি ডোমেস্টিক প্রডিউসার হোক, তাদের কাছে এত বিশাল পপুলেশন একটা বিশাল বড় মার্কেট, তার জিনিসটা সবচেয়ে বেশি বিক্রি হওয়ার সম্ভাবনা ইন্ডিয়াতে সবসময়। এত জনসংখ্যার বিভিন্ন পণ্য এবং পরিষেবা প্রয়োজন হয়, তারা সেটা কেনে বাজার থেকে, যার জন্য আমাদের ন্যাশনাল ইনকাম আরো বেশি করে বাড়ে। তো এটা মনে রাখবে। তো এই গেল বন্ধুরা আমাদের থার্ড মেথড অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, যেটা এক্সপেন্ডিচার মেথড। এটা দিয়ে শুরু করলাম কারণ এটা সবচেয়ে ইজিয়েস্ট, এটাকে সবচেয়ে অ্যাকুরেট মানা হয় এবং বুঝতেও ইজি। বাজারে কত টাকা খরচা হয়েছে সেটাই আমাদের ন্যাশনাল ইনকাম। এবারে আমরা নাম্বার 2 মেথডে চলে যাব, অর্থাৎ ইনকাম মেথড। বাজারে এক্সপেন্ডিচারের ফলে ইনকাম কতটা হলো সেটাও যদি আমরা মেজার করি, তাহলেও আমরা কিন্তু ন্যাশনাল ইনকাম পেয়ে যাব, কারণ কারোর ব্যয় মানে কারোর আয়। তো চলো দেখে নেওয়া যাক ইনকাম মেথড বা ডিস্ট্রিবিউশন মেথড কিভাবে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করে। তো বন্ধুরা, ইনকাম মেথড শুরু করার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি এর আগের ভিডিওতে ডিসকাস করা একটা কনসেপ্ট, অর্থাৎ আমি কথা বলছি ফ্যাক্টর ইনকামে। তো ফ্যাক্টর ইনকাম কি জিনিস? ফ্যাক্টরস অফ প্রোডাকশনের বদলে যেই ইনকামটা হয়, পেমেন্টটা দেওয়া হয় বা রিওয়ার্ড পাওয়া যায়। 4টে ছিল। ল্যান্ডের বদলে ফ্যাক্টর ইনকাম হয় রেন্ট, লেবারের বদলে ফ্যাক্টর ইনকাম হয় ওয়েজেস বা স্যালারি, ক্যাপিটালের বদলে ফ্যাক্টর ইনকাম হচ্ছে ইন্টারেস্ট, এবং এন্টারপ্রেনিয়রশিপের বদলে ফ্যাক্টর ইনকাম হচ্ছে প্রফিট। এই 4টে হচ্ছে ফ্যাক্টর ইনকাম। তো ইনকাম মেথড নামটা থেকেই বুঝতে পারছো, এই সমস্ত ফ্যাক্টর ইনকামের হচ্ছে সামেশন। যতজন মানুষ আছে তারা যত ফ্যাক্টর ইনকাম অর্থাৎ খাটনি করে টাকা রোজগার করছে, সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা ইনকাম মেথডের মাধ্যমে আমাদের দেশের আয় পেয়ে যাব। সিম্পল। নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট ক্যালকুলেট করে, যেটাতে আমাদের যত ডোমেস্টিক ফ্যাক্টর ইনকাম রয়েছে, অর্থাৎ ভারতের টেরিটরির মধ্যে যত ফ্যাক্টর ইনকাম হচ্ছে সেগুলো সমস্ত কিছু যোগ করে দেওয়া হয়, অর্থাৎ রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট এবং প্রফিটের যোগফলই হচ্ছে এনডিপি অ্যাট এফসি। তো বন্ধুরা, এই ইনকাম মেথডের মাধ্যমে এনডিপি অ্যাট এফসি ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। এনডিপি অ্যাট এফসি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্টের মধ্যে পড়ে যায় প্রফিট। তো প্রফিট একটা ফ্যাক্টর ইনকাম, সেই প্রফিটটা এখানে যোগ করা হয়। এখন প্রফিট বলতে কি? কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ কর্পোরেট ফার্মসের উপরে যেই ট্যাক্সটা সরকার আরোপ করে, তার সাথে সেই প্রফিটের ভাগ অনেক সময় কর্পোরেটসরা তাদের শেয়ার হোল্ডারদের দিয়ে থাকে, সেগুলোকে বলে ডিভিডেন্ড। আবার প্রফিটের কিছু টাকা কর্পোরেট নিজের কাছে রেখে দেয় ফিউচারে কোনো খরচা করবে বলে, হয়তো বিজনেস এক্সপ্যান্ড করবে বা বিজনেসে কোনো ইমার্জেন্সি হয়ে গেলে তার জন্য টাকাটা সঞ্চিত থাকে, সেটাকে বলে রিটেন্ড আর্নিংস, বা অনেক বইতে এটাকে আনডিস্ট্রিবিউটেড প্রফিটসও বলে। তো প্রফিটের আন্ডারে কিন্তু এই 3টে কম্পোনেন্ট পড়ে যাচ্ছে, খেয়াল রাখ।
নেক্সট কম্পোনেন্ট যেটা ইনক্লুড হয় এনডিপি অ্যাট এফসির ক্ষেত্রে সেটা হচ্ছে রেন্ট, অর্থাৎ কোনো জমি বা অ্যাসেটসের জন্য যেই টাকাটা ইনকাম হয়। তো ডিরেক্টলি ল্যান্ড রেন্টে দিয়ে ইনকাম করা যেতে পারে, তার সাথে সেই ল্যান্ডের উপরে কনস্ট্রাক্টেড কোনো বিল্ডিংয়েও রেন্ট ইনকাম করা যেতে পারে, এবং তৃতীয়টি হচ্ছে রয়্যালটিও ইনকাম করা যেতে পারে। ফর এক্সাম্পল, সরকার কোনো মাইন লিজে দিয়ে দিল, সেখান থেকে মাইনিং কোম্পানি যত ইনকাম করছে সেটার উপরে একটা রয়্যালটি সরকারকে দিতে হয়, অনেকটা রেন্টের মতোই ব্যাপারটা। তো এগুলো সবই রেন্টের পার্ট। তৃতীয় যেটা যোগ হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট। ক্যাপিটাল ইনভেস্ট করলে তার বদলে ইন্টারেস্ট পাওয়া যায়, যেমন কোনো বিজনেস লোন বা ফার্মিং এর জন্য লোন, বা ব্যাংক, এনবিএফসি বা কোঅপারেটিভ সোসাইটি থেকে যে কোনো রকম লোন। এই লোনগুলো দিয়ে যে ইন্টারেস্টটা ইনকাম হয় সেটাও ইনকাম মেথডের আন্ডারে ক্যালকুলেট হয়। আচ্ছা, তো এন্টারপ্রেনিয়র ফ্যাক্টর রিওয়ার্ড যেটা পায় সেটাকে প্রফিট বলে। ল্যান্ড যে দেয় সে রেন্ট বা রয়্যালটি পায়। ক্যাপিটাল যে ইনভেস্ট করে সে ইন্টারেস্ট পায়। এগুলো তো আমরা ফ্যাক্টরস অফ প্রোডাকশন ভার্সেস ফ্যাক্টর রিওয়ার্ডসে আমরা দেখেই নিয়েছিলাম। এবারে বন্ধুরা, যেটা আরেকটা কম্পোনেন্ট ইনক্লুড হয় সেটাকে বলে মিক্সড ইনকাম। এখন এটা কি জিনিস? অ্যাকচুয়ালি বন্ধুরা, মিক্সড ইনকাম বলতে এই চারটে ফ্যাক্টর ইনকামেরই একটা মিশ্রণ। ফর এক্সাম্পল দেখো বন্ধুরা, একজন ছোট দোকানদার, সে তার নিজের ক্যাপিটাল, নিজের ঘরের টাকা ইনভেস্ট করে সে দোকান খুলেছে। তো সেই ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট যেটা আসবে সেটা সে রেখে নেবে। এখন সেই দোকানটা বা যেই জমিটার উপরে সেই দোকানটা আছে সেটাও তার নিজের, অর্থাৎ রেন্ট বা রয়্যালটি যেটা আসবে সেটাও সে নিজে রেখে নেবে। সে নিজেই দোকানটা চালাচ্ছে, নিজেই লেবার দিচ্ছে, তো সেই লেবার থেকে যেই ওয়েজ বা স্যালারি, যে ইনকামটা আসবে সেটাও সে নিজে রেখে নেবে। আর পুরো ব্যাপারটাতে সেই এন্টারপ্রেনিয়র, তাই জন্য প্রফিটটাও সে নিজেই রেখে নেবে। বলার অর্থ হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড, অর্থাৎ ছোট শপকিপার বলো, লয়ার বলো, ডাক্তার বলো, ফার্মার বলো, রিক্সা পুলার বলো ইত্যাদি, যারা নিজেরাই নিজের টাকা দিয়ে, জমি দিয়ে, নিজের লেবার দিয়ে নিজেরাই বিজনেস করছে, তাদের ফ্যাক্টর রিওয়ার্ড কিন্তু যে কোনো একটা নয়, একাধিক বা সবগুলো। আমরা চলতি কথায় এটাকে প্রফিট বলে থাকি, যে তুমি নিজের দোকান করছো, নিজের দোকান থেকে যেই আয়টা হচ্ছে সেটা তোমার প্রফিট। কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রফিটের মধ্যে কিছু পোর্শন রেন্ট আছে, যেটা নিজের জমির রেন্ট নিজেকেই দিচ্ছ, কিছু ওয়েজেস আছে যেটা নিজের লেবারের রিওয়ার্ড নিজেকে দিচ্ছ, বা নিজের ক্যাপিটালের ইন্টারেস্টও নিজেকেই দিচ্ছ। ঠিক আছে? তো একটা ব্যক্তির যদি বিভিন্ন সোর্সেস অফ ইনকাম থাকে বা বিভিন্ন ফ্যাক্টর রিওয়ার্ডস বা পেমেন্টস তারা পাচ্ছে, তাদের ইনকামটাকে মিক্সড ইনকামের আন্ডারে ক্লাসিফাই করা হয়। এই মিক্সড ইনকামও ইনকাম মেথডে জুড়ে দেওয়া হয়। এবং লাস্ট হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। মিক্সড ইনকামে আমরা সেলফ এমপ্লয়েড যারা, তাদের কথা আমরা জেনেছিলাম, তাদের আয়ের ব্যাপারে, ইনকামের ব্যাপারে আমরা জানলাম। এবার যারা এমপ্লয়িজ, অর্থাৎ অন্যের বিজনেসে সে কাজ করছে, তারা যেই কম্পেনসেশন বা ইনকামটা পায়, সেই ইনকামের মধ্যে কিছু টাকা সে ডিরেক্টলি ক্যাশে পায়, কিছু টাকা সে কাইন্ডে পায়, যেমন হচ্ছে কোনো গিফট পেয়ে গেল, বা কোম্পানির শেয়ার তাকে দিয়ে দেওয়া হলো, বা কোম্পানির দ্বারা তাকে ঘর দিয়ে দেওয়া হলো, গাড়ি দিয়ে দেওয়া হলো। তো এইগুলো হচ্ছে নন ক্যাশ পেমেন্টস। ডিরেক্টলি টাকা না দিয়ে তাকে কিছু পণ্য বা পরিষেবা দেওয়া হচ্ছে তার লেবারের বদলে। তার সাথে হচ্ছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি। তুমি যদি প্রপার একটা ফর্মাল সেক্টরে যদি কাজ করো, সেটা গভর্নমেন্ট হতে পারে কি প্রাইভেট সেক্টরে হতে পারে, সেখানে একটা পিএফ বা পিপিএফ বলে জিনিস থাকবে, যেটা প্রভিডেন্ট ফান্ড। মোটামুটি কনসেপ্টটা কি, তোমার স্যালারি কিছু পোর্শন প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে তুমি সঞ্চয় করবে, এবং যত টাকা তুমি প্রভিডেন্ট ফান্ডে সঞ্চয় করছো, তোমার যে এমপ্লয়ার সেও ইকুয়াল অ্যামাউন্ট অফ টাকা সেই প্রভিডেন্ট ফান্ডে দেবে। এগুলো সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষার ব্যবস্থা। তো সেই প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশনের মধ্যে এমপ্লয়ার যেই টাকাটা কন্ট্রিবিউট করছে সেটা হচ্ছে কম্পেনসেশনের মধ্যেই পড়ে। সেটাও এক প্রকার স্যালারি, ডিরেক্টলি তোমাকে না দিয়ে তোমার প্রভিডেন্ট ফান্ডে দিয়ে দিচ্ছে। তুমি যেই টাকাটা প্রভিডেন্ট ফান্ডে দিচ্ছ সেটা তো তোমার ওয়েজেস অ্যান্ড স্যালারিজ ইন ক্যাশেরই পার্ট। নিজের আয় থেকে কিছু টাকা তুমি সঞ্চয় করছো, তো ওটা এখানে ঢুকে গেল। কিন্তু এমপ্লয়ার তোমার স্যালারি বাদেও যেই টাকাটা পিপিএফ, ইসিআই ইত্যাদি এগুলোতে দিচ্ছে, সেটাও কিন্তু তোমার এক্সট্রা আয়, এক্সট্রা ইনকাম। তো ওটাও কম্পেনসেশন অফ এমপ্লয়িজের মধ্যে পড়ে যায়। আচ্ছা, অনেক বইতে এই প্রফিট, রেন্ট এবং ইন্টারেস্টকে একসাথে বলে হচ্ছে অপারেটিং সারপ্লাস বা ওএস। তো কোথাও যদি এই অপারেটিং সারপ্লাস টার্মটা দেখো, বুঝবে তার মানে হচ্ছে প্রফিট, রেন্ট এবং ইন্টারেস্টকে একসাথে বোঝানো হচ্ছে। আচ্ছা, ইনকাম মেথডের আন্ডারে এনডিপি অ্যাট এফসি ক্যালকুলেট করার জন্য এই 5টা কম্পোনেন্ট রয়েছে। এগুলোকে মনে রাখার শর্ট ট্রিক্স হচ্ছে, এই কথাটা মনে রাখবে প্রাইম, তাহলেই তোমরা এই 5টা কম্পোনেন্ট অনায়াসে মনে রাখতে পারো। ইনকাম মেথড প্রাইম, খেয়াল রাখবে। আচ্ছা, তো ইনকাম মেথডের আন্ডারে মেজার করা হয় কি, এনডিপি অ্যাট এফসি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। সেখান থেকে আমরা এনআই অর্থাৎ এনএনপি অ্যাট এফসি যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আবারও ওই কনভার্সন ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে। এনডিপি এফসির সাথে যোগ করতে হবে এনএফআইএ, তাহলেই আমরা পেয়ে যাব এনএনপি অ্যাট এফসি।
তো বুঝলে বন্ধুরা, যেই মেথডের আন্ডারে যেই অ্যাগ্রিগেটটা ক্যালকুলেট করা সবচেয়ে সহজ বা ডাইরেক্ট হয় সেটা ক্যালকুলেট করে নেওয়া হয়। এবারে ওটাকে যে কোনো অন্য অ্যাগ্রিগেটে কনভার্ট করা যেতে পারে ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম এর আগের 5টা ভিডিও, যেটা আমি ন্যাশনাল ইনকামের উপরে বানিয়েছি। আজকে এই ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটার কিন্তু কনক্লুশন। তো আশা করি এর আগের ভিডিওতে আলোচ্য কনসেপ্টসগুলো তোমাদের ভালোভাবে রপ্ত হয়েছে। বারবার ওগুলো দেখো, তারপরে এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে। আমি অতিরিক্ত লম্বা করব না এই ভিডিওটা, তাই জন্য বারংবার অলরেডি আলোচ্য কনসেপ্টসগুলো আমি এখানে ডিসকাস করছি না। অলরাইট, এবারে ইনকাম মেথডের আন্ডারে স্পেসিফিক্যালি কোন জিনিসগুলো ইনক্লুড করা হয় ক্যালকুলেশনের সময় সেটা ডিটেলড লিস্ট আমি এখানে দিয়ে দিলাম। পজ করে একবার চোখ বুলিয়ে নেবে। এই ভিডিও শেষে আমি এগুলো এক এক করে আলোচনাও করব। আর এক্সক্লুশনস কি কি হয় সেগুলোর লিস্ট তোমাদের স্ক্রিনে রয়েছে, পজ করে একবার চোখ বুলিয়ে নাও। তো অলরাইট বন্ধুরা, তাহলে আমরা ন্যাশনাল ইনকাম কম্পিউটেশনের দুটো ইম্পর্টেন্ট মেথড, অর্থাৎ মেথড 3 যেটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, সেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। তারপরে মেথড 2 যেটা হচ্ছে ইনকাম মেথড, এখনই আলোচনা শেষ করলাম। এবারে তৃতীয় মেথডের পালা, সেটা হচ্ছে প্রোডাক্ট মেথড। 3, 2, এখন ফাইনালি 1। তো প্রোডাক্ট মেথডকে আউটপুট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডও বলা হয়। বিভিন্ন টার্মগুলো খেয়াল রাখবে, অপশনে কোনটা থাকবে আমাদের জানা নেই, তাই জন্য সবগুলো টার্ম মুখস্থ রাখার প্রয়োজন আছে। অলরাইট, তো এই প্রোডাক্ট মেথডটা ডিসকাস করার আগে আবারও সেই এক্সাম্পলটা যেটা নিয়ে আমরা এই গোটা চ্যাপ্টারটা পড়ছি সেটা তোমাদের মনে করিয়ে দিই। আমরা শার্ট প্রোডাকশনের এক্সাম্পল নিয়ে চলছি। প্রথমে একটা খালি জমি ছিল যেটার ভ্যালু 0। এবারে সেই জমিতে একজন কটন ফার্মার কটন চাষ করলো এবং সেই কটনটা একটা সুতোর ফ্যাক্টরিকে বিক্রি করলো। সুতোর ফ্যাক্টরি কটন থেকে সুতো তৈরি করে বিক্রি করলো ক্লথ ফ্যাক্টরিকে, যারা কাপড় তৈরি করে বিক্রি করলো শার্ট ফ্যাক্টরিকে। আলটিমেটলি শার্ট ফ্যাক্টরি শার্ট অর্থাৎ ফিনিশড প্রোডাক্টটা প্রডিউস করে মার্কেটে বিক্রি করে। তো এখানে ফিনিশড প্রোডাক্ট হচ্ছে এই শার্টটা, যেটা আলটিমেটলি একটা কনজাম্পশন গুড। আচ্ছা, তো এবারে কত দামে এই জিনিসগুলো বিক্রি হলো সেটা আমরা একটু বুঝে নেব। তো ল্যান্ড, একটা খালি জমির ভ্যালু 0, খালি জমি এমনি পড়ে আছে, সেটার তো কোনো ভ্যালু নেই। তো সেখানে যখন ফার্মার কটন কাল্টিভেশন করলো এবং সেই কটনটা বিক্রি করলো, তখন ধরে নিচ্ছি যে সে 100 টাকায় বিক্রি করেছে। এবারে ইয়ার্ন ফ্যাক্টরি সেই কটনটা কিনে সেখান থেকে সুতো তৈরি করে বিক্রি করলো ক্লথ ফ্যাক্টরিকে, ধরে নিচ্ছি 250 টাকায়। এবারে ক্লথ ফ্যাক্টরি সেই সুতো থেকে কাপড় তৈরি করে বিক্রি করলো শার্ট ফ্যাক্টরিকে, ধরে নিচ্ছি 500 টাকায়। এবং আলটিমেটলি শার্ট ফ্যাক্টরি কাপড় থেকে শার্ট তৈরি করে কনজিউমারকে বিক্রি করলো 1000 টাকায়। এটা একটা 1000 টাকার শার্ট। তো এবারে আমাকে বলো তো বন্ধুরা, এই শার্টটা প্রডিউস এবং সেল করে আলটিমেটলি কত টাকা আয় হলো? অনেকেই ভাবছো হয়তো এই 100 প্লাস 250 প্লাস 500 প্লাস 1000 টাকা প্লাস করে নিয়ে আমরা পেয়ে যাব আলটিমেটলি কত ভ্যালু অ্যাডিশন হলো, শার্ট তৈরি করে বিক্রি করে কত টাকা আলটিমেটলি আয় হলো, 1850 টাকা। কিন্তু বন্ধুরা এটা ভুল, কারণ এখানে ডাবল কাউন্টিং হয়ে গেছে। দেখো, শার্ট যেই 1000 টাকায় বিক্রি হল, সেই 1000 টাকাটার মধ্যে কিন্তু আগের 500 টাকাটা ইনক্লুড আছে, আবার এই 500 টাকার মধ্যে কিন্তু আগের 250 টাকাটা ইনক্লুড আছে, আবার এই 250 টাকার মধ্যে আগের 100 টাকাটা ইনক্লুড আছে। এখানে যেই কোনো জিনিস প্রডিউস করে বিক্রি করছে সে কিন্তু তার ইনপুট কস্টের সাথে নিজের প্রফিট যোগ করে আগে সেটা বিক্রি করছে। তো আগের প্রাইজের মধ্যে পিছনের প্রাইসগুলো কিন্তু অলরেডি ইনক্লুডেড। তো আমরা যদি সিম্পলি সবগুলোকে যোগ করে ইনকাম মেজার করার চেষ্টা করি, সেখানে ডাবল কাউন্টিং হয়ে যাবে। তো শার্ট প্রডিউস করে কত আয় হলো সেটা মেজার করার কারেক্ট মেথড হবে হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। যেমন কি একটা 0 ভ্যালুর ল্যান্ডে কটন ফার্মার কটন কাল্টিভেট করে ভ্যালু অ্যাডিশন করলো 100 টাকা। জমিটার ভ্যালু 0 ছিল, এবারে সে যে কটনটা প্রডিউস করলো সেটা 100 টাকায় সে বিক্রি করতে পারলো। সো 100 মাইনাস 0 হচ্ছে 100 টাকা। কটন ফার্মারের থেকে ইয়ার্ন ফ্যাক্টরি সুতোগুলো কিনলো 100 টাকায় এবং তারা সেই সুতো থেকে কাপড় বানিয়ে বিক্রি করলো 500 টাকা। তো এখানে আবারও প্রফিট কত টাকার হলো? 150 টাকা। সিমিলারলি ক্লথ ফ্যাক্টরি যখন শার্ট ফ্যাক্টরিকে বিক্রি করলো, সেখানে প্রফিট হলো 500 টাকা। তো এই গ্রিন কালারের যে এই সংখ্যাগুলো তোমরা দেখছো বন্ধুরা, এগুলো আর কিছুই না, এগুলো হচ্ছে ভ্যালু অ্যাডিশন। আগের প্রোডাক্ট বা ইনপুটের উপরে কত ভ্যালু অ্যাডিশন হলো সেগুলো দর্শাচ্ছে এই ফিগারগুলো। ফার্মার একটা 0 ভ্যালুর জিনিসের মধ্যে 100 টাকার ভ্যালু অ্যাডিশন করলো, ইয়ার্ন ফ্যাক্টরি 150 টাকার ভ্যালু অ্যাডিশন করলো, মানে ইনপুট কস্ট বাদ দিয়ে এত টাকা অ্যাডিশনালি ক্রিয়েট করলো। তেমনই 250 বা 500 এই ফিগার। এবারে এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে 1000 টাকা, যেটা হচ্ছে সঠিক সংখ্যা এই শার্ট প্রডিউস করতে গিয়ে অর্থনীতিতে কত টাকা তৈরি হলো। এখানে কোনো ডাবল কাউন্টিং নেই, সবার কন্ট্রিবিউশন বা সবার ভ্যালু অ্যাডিশনটাকে একবারই ক্যালকুলেট করা হয়েছে। তো এটাই হচ্ছে প্রোডাক্ট মেথডের মাধ্যমে কিভাবে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করা হয়। যে কোনো জিনিস
প্রডিউস করতে বিভিন্ন স্টেজেস অফ প্রোডাকশন হয় এবং সেই স্টেজেস অফ প্রোডাকশনে কত ভ্যালু অ্যাডিশন হয়েছে সেগুলোকে যোগ করে আমরা ন্যাশনাল ইনকাম বের করি। এই সিগমা সাইনটা মানে হচ্ছে সামেশন। নিশ্চয়ই ম্যাথমেটিক্সে তোমাদের এই সিম্বলটার সাথে পরিচয় হয়েছে। আবার বলছি, প্রোডাক্ট মেথডের আন্ডারে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস ক্যালকুলেট করা হয় বিভিন্ন স্টেজেস অফ প্রোডাকশনে যত ভ্যালু অ্যাডিশন হয়েছে সেগুলোকে যোগ করে বা টোটাল করে। তো এটা তো একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝালাম। আলটিমেটলি যে কোনো জিনিসেরই এরকম বিভিন্ন স্টেজেস অফ প্রোডাকশন আছে। তো ইচ স্টেজ অফ প্রোডাকশনে যত ভ্যালু অ্যাডিশন হয়েছে সেগুলোকে যোগ করা হবে। প্রথমে র মেটেরিয়ালস গুলোকে ম্যানুফ্যাকচারদের কাছে বিক্রি করা হবে, ম্যানুফ্যাকচাররা আবার হোলসেলারদের কাছে বিক্রি করবে যারা বাল্কে কেনে, আবার হোলসেলারগুলো রিটেলারদের কাছে বিক্রি করবে যারা অল্প অল্প কেনে, এবং আলটিমেটলি কনজিউমার ফাইনাল মার্কেট প্রাইসটা পে করে জিনিসটা কিনবে। যে কোনো পণ্য বা পরিষেবার ক্ষেত্রেই এই স্টেজেস অফ প্রোডাকশনটা সত্য। হেন্স প্রোডাক্ট মেথডের আন্ডারে যেই পণ্য বা পরিষেবাগুলো প্রডিউস হচ্ছে সেগুলো প্রোডাকশন করতে গিয়ে আলটিমেটলি কত ভ্যালু অ্যাডিশন হলো সেগুলো যোগ হচ্ছে। সেটাকে ক্যালকুলেট করার আরেকটা ফর্মুলা হচ্ছে ফাইনাল আউটপুটের যা ভ্যালু এবং ইন্টারমিডিয়েট যে কনজামশন গুডসগুলো ছিল সেগুলো যেটা ভ্যালু সেটা সাবস্ট্রাক্ট করে আমরা পেয়ে যাব। তিনটে সেক্টর হয়, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। এগুলো আমি এর আগের একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি, এই প্লেলিস্টেই পেয়ে যাবে। সেই তিনটে সেক্টরে ফাইনাল যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস হলো সেটার মার্কেট প্রাইস বা ফাইনাল ভ্যালু থেকে ইন্টারমিডিয়েট যত জিনিস কনজিউম হয়েছে সেটার ভ্যালুগুলো সাবস্ট্রাক্ট করলে আমরা পেয়ে যাব ইনকাম মেথডের আন্ডারে ন্যাশনাল ইনকাম। জিডিপি অ্যাট এমপি মেজার করে, সেটাতে ফাইনাল আউটপুট থেকে মাইনাস করতে হবে ইন্টারমিডিয়েট কনজামশন, তাহলে আমরা আলটিমেটলি কত ভ্যালু অ্যাডিশন হয়েছে সেই ফিগারটা আমরা পেয়ে যাব। তো প্রোডাক্ট মেথডের আন্ডারে আমরা ইচ স্টেজে কত ভ্যালু অ্যাডিশন হয়েছে সেগুলো যোগ করতে করতেও আমরা আলটিমেট ন্যাশনাল ইনকামে পৌঁছতে পারি। অথবা এখানে যেটা দেখলে একেবারে ফাইনালি সেই জিনিসটা কত দামে বিক্রি হলো মাইনাস অল ইন্টারমিডিয়েট কনজামশন করলেও আমরা ইনকাম মেথডের আন্ডারে জিডিপি অ্যাট এমপি আমরা পেয়ে যাব। বন্ধুরা, আমরা আলোচনা করছি দ্য প্রোডাক্ট মেথড অফ ন্যাশনাল ইনকাম কম্পিউটেশন, এবং এই পার্টিকুলার মেথডটাকে লাস্টে আলোচনার কারণ এটা হচ্ছে যে এই মেথডটা ভালো করে বোঝার জন্য আরো কিছু আনুষাঙ্গিক কনসেপ্টস আমাদেরকে জানতে হবে। তো ধৈর্য রাখো, ভিডিওর শেষে সবগুলো মেথডই একদম ঝা চকচকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে কোনো রকম প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। তো প্রোডাক্ট মেথডের সাথে জড়িত আছে দুটো টার্ম। প্রথমটা হচ্ছে প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডিজ, দ্বিতীয়টা হচ্ছে প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডিজ। ট্যাক্সেস বা সাবসিডিজ মানে কি সেটা তো তোমরা জানো, কর বা ভর্তুকি। এবার প্রোডাক্ট ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ আর প্রোডাকশন ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ এর মধ্যে কি ডিফারেন্স বা মানে কি এই সমস্ত টার্মগুলো সেটা আমরা জেনে নিই। তারপর আমরা বুঝবো কিভাবে এই প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডে এই দুটো জিনিস রোল প্লে করে। তো চলো দেখে নেওয়া যাক প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডিজ এবং প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডিজ এর মধ্যে কি সিমিলারিটি বা কি ডিফারেন্সেস আছে। তো প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডি এটা প্রডিউসারের উপরে লাগে। প্রোডাকশন অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার জন্য তার উপরে প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডিজ লাগে। যেহেতু সে একটা জিনিস উৎপন্ন করছে তার জন্য সরকার তার থেকে ট্যাক্সেস নেবে বা তাকে সাবসিডিজ দেবে। সেখানে প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডিজ একটা প্রোডাক্টের উপরে লাগে, পার ইউনিট প্রোডাক্টের উপরে, এক একটা ইউনিট অফ প্রোডাক্টের উপরে আরোপ করা হয়। একটা যে কোনো জিনিস যখন বাজারে বিক্রি হচ্ছে অর্থাৎ কনজিউমার সেটা কিনছে, সেটার উপরে প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডিজ লাগে। তো এবার প্রোডাকশন ট্যাক্সেস এবং প্রোডাক্ট ট্যাক্সেস দুটোই কিন্তু ইনিশিয়ালি প্রডিউসারই পে করে। অ্যাকচুয়ালি যে কোনো রকম ট্যাক্সেসই বন্ধুরা প্রডিউসার কিন্তু নিজের পকেট থেকে দেয় না। শুধু প্রডিউসার কেন, হোলসেলার হোক, রিটেলার হোক, কেউই কিন্তু ট্যাক্সের টাকা নিজের পকেট থেকে দেয় না। আলটিমেটলি সেটা পাস অন করে ফাইনাল কনজিউমারের কাছে। তাই জন্যই যে কোনো জিনিস আমরা বাজারে কিনলে পিছনে দেখবে ছোট্ট করে লেখা থাকে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। অল ট্যাক্সেস বলতে সেখানে প্রোডাক্ট ট্যাক্সেসও রয়েছে, আবার প্রোডাকশন ট্যাক্সেসও রয়েছে। হ্যাঁ, তবে প্রোডাকশন ট্যাক্সেসটা প্রডিউসারের উপরে আরোপ করা হচ্ছে, প্রডিউসারের উপরে লাগে, কিন্তু প্রোডাকশন ট্যাক্সেসটা প্রোডাক্টের উপরে লাগে। প্রোডাকশন ট্যাক্সেস আউটপুটের সাথে সাথে কিন্তু ভ্যারি করে না। কেউ একজন ফ্যাক্টরি লাগিয়ে যদি গাড়ি ম্যানুফ্যাকচার করছে বা ফ্যাক্টরি লাগিয়ে মেলোডি চকলেট ম্যানুফ্যাকচার করছে, তাহলেই তার উপরে কিন্তু প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডিজ আরোপ হবে। ডাজন্ট ম্যাটার সে কতগুলো ইউনিট প্রডিউস করছে, কতগুলো গাড়ি প্রডিউস করছে কি কতগুলো চকলেট প্রডিউস করছে, এটা নির্বিশেষে তার উপরে প্রোডাকশন ট্যাক্সেস লাগবে, কারণ সে প্রোডাকশন করছে বলে। তবে প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডিজ কিন্তু পার ইউনিট প্রোডাক্টের উপরে লাগে। অর্থাৎ কোনো পণ্য বা পরিষেবার যদি বেশি ইউনিট বিক্রি হয় তাহলে সরকার প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডিজ আরো বেশি কালেক্ট বা দিতে পারবে। একটা বিক্রি হলে 1 ইউনিট
ট্যাক্স বা সাবসিডি সেটার উপরে লাগবে, 2টো বিক্রি হলে 2 ইউনিট ট্যাক্সেস বা সাবসিডি লাগবে, 100টা বিক্রি হলে 100টা ইউনিট ট্যাক্সেস বা সাবসিডি সেটার উপরে লাগবে। প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডি যতই প্রোডাকশন হোক না কেন, কম বা বেশি সেটা সেমই থাকে, কিন্তু প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডি ডিপেন্ড করে কতগুলো ইউনিট বাজারে বিক্রি হচ্ছে। তো এটা মনে রাখা সহজ মেমোরি ট্রিক হচ্ছে, প্রোডাকশন ট্যাক্সেসকে ভাববে ফ্যাক্টরির উপরে ট্যাক্স লাগানো হচ্ছে, ফ্যাক্টরি বসিয়ে প্রোডাকশন করছো তো তোমাকে ট্যাক্স দিতে হবে। কিন্তু প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডি প্রোডাক্টের উপরে লাগে, প্রোডাক্ট যদি মার্কেটে বিক্রি করছো তাহলে প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডিজ তার উপরে লাগবে। আচ্ছা, এই পয়েন্টগুলো বাদ দিয়ে বাকি যে 3টে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটাতে আমি একটু পরে ফিরে আসছি, কারণ তার আগে আমাদের বিভিন্ন টাইপের কস্ট বা প্রাইস বুঝতে হবে। তো বন্ধুরা, এর আগের একটা ভিডিওতে একটা স্কুটি ম্যানুফ্যাকচারিং এর এক্সাম্পল নিয়ে আমরা বুঝেছিলাম মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট কাকে বলে। স্পেসিফিক্যালি ভিডিও 15-এ আমরা এটা আলোচনা করেছিলাম, এই কোর্সেই তোমরা পেয়ে যাবে। তো সেখানে আমরা ডিটেলসে বুঝে নিয়েছিলাম একটা স্কুটি ম্যানুফ্যাকচার করতে যেই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো দরকার হয়, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়রশিপ, সেখান থেকে আসে ফ্যাক্টর ইনকাম, যেটা তার ফ্যাক্টর কস্টে ইনক্লুডেড হয়। হিসেবটা এখানে দেওয়া আছে, আগেও ডিটেলসে আলোচনা আমরা করেছি। তো ফ্যাক্টর কস্ট 60,000 রুপিস। তারপর সেই ফ্যাক্টর কস্টের উপরে লাগে গভর্নমেন্টের ট্যাক্স বা গভর্নমেন্টের সাবসিডিজ। তো ধরে নিচ্ছি সেই নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস হচ্ছে 10,000 টাকা। তো আলটিমেটলি এই 60,000-এর সাথে 10,000 প্লাস হয়ে কনজিউমারের কাছে সেই প্রোডাক্টটা মার্কেটে বিক্রি হবে 70,000 টাকা, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। তো মার্কেট প্রাইস বলতে ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ ইকুয়াল টু মার্কেট প্রাইস। তো এটা আমরা আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করে নিয়েছিলাম, এখানে আমরা বেশি ডিটেলসে যাচ্ছি না। তবে সিম্পলিসিটির স্বার্থে আমি তখন এটার অতিরিক্ত গভীরে আমি যাইনি। অ্যাকচুয়ালি বন্ধুরা, তোমরা যেটা দেখতে পাচ্ছ এই গভর্নমেন্ট যে ট্যাক্স আরোপ করে বা সাবসিডি দেয়, এটার পিছনে আবার একটু ডিটেলড গল্প আছে, যেটা তখন আমি বলিনি। তবে এখন প্রোডাক্ট মেথড বোঝার জন্য আমাদের সেটা প্রয়োজন হবে। তাই জন্য চলো সেই এক্সাম্পলটাকেই মাথায় রেখে আমরা এই গভর্নমেন্ট ট্যাক্সেসটাকে আরেকটু ডিটেলসে বুঝি। সেম এক্সাম্পল, স্কুটি ম্যানুফ্যাকচার করতে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো লাগছে সেখান থেকে আসছে ফ্যাক্টর কস্ট। এবারে যেহেতু ফ্যাক্টরি এস্টাবলিশ করে স্কুটি ম্যানুফ্যাকচার করা হচ্ছে, প্রোডাকশন এখানে হচ্ছে, তার জন্য সরকার প্রডিউসারের উপরে আরোপ করবে নেট প্রোডাকশন ট্যাক্সেস। সেটা কি জিনিস? প্রোডাকশন ট্যাক্সেস, অর্থাৎ ফ্যাক্টরির ধরো লাইসেন্সিং ফি একটা নেবে, মিউনিসিপ্যালিটির ট্যাক্স যেটা ফ্যাক্টরির জমির উপরে লাগে, পলিউশন ফি যদি সেই ফ্যাক্টরিটা পলিউশন ছড়াচ্ছে, এই সব টাইপের প্রোডাকশন ট্যাক্সেস সরকার কিন্তু এই ফ্যাক্টরির মালিকের উপরে আরোপ করবে। ধরে নিচ্ছি সেটা 6,000 টাকা। আবার যেহেতু ইলেকট্রনিক ভেহিকেল ম্যানুফ্যাকচার করছে, সরকার সাবসিডিও দিতে পারে, ধরে নিচ্ছি 1,000 টাকা। তো এই প্রোডাকশন ট্যাক্সেস এবং প্রোডাকশন সাবসিডিজের যদি আমরা নেট করি, তাহলে নেট প্রোডাকশন ট্যাক্সেস দাঁড়াচ্ছে 5,000 টাকা, যেটা ফ্যাক্টরিতে প্রোডাকশন করার ফলে ফ্যাক্টর কস্টের মধ্যে যোগ হচ্ছে। ফ্যাক্টর কস্ট যদি 60,000 রুপিস হয়, তার সাথে আরোপ হবে নেট প্রোডাকশন ট্যাক্সেস, অর্থাৎ আরো 5,000 টাকা, 65,000 রুপিস। মানে সরকার এক প্রকার এটা বলছে, যেহেতু তুমি প্রোডাকশন করছো তাই জন্য আমাকে প্রোডাকশন ট্যাক্সেস দিতে হবে, এবং প্রোডাকশন সাবসিডি যদি আমার কোনো পলিসি থাকে তাহলে তুমি সেটা পাবে। তো ফ্যাক্টর কস্টের সাথে এই নেট প্রোডাকশন ট্যাক্সেস যোগ করে নিয়ে আমরা পাই হচ্ছে বেসিক প্রাইজেস 60,000 প্লাস 5,000 রুপিস এই ক্ষেত্রে। তো ফ্যাক্টর কস্ট যেটা ফ্যাক্টরস অফ প্রোডাকশনের কস্ট যোগ করে হয়, আবার সেটার মধ্যে যখন যুক্ত হয়ে যায় নেট প্রোডাকশন ট্যাক্সেস, তখন ওটাকে বলে বেসিক প্রাইজেস। এইবার সেই বেসিক প্রাইজের উপরে আরেকবার ট্যাক্স লাগবে যেটাকে বলবো প্রোডাক্ট ট্যাক্সেস, এবং আরেকবার সাবসিডি লাগতে পারে যেটাকে বলবো প্রোডাক্ট সাবসিডিজ। প্রোডাক্ট ট্যাক্সেস যেমন জিএসটি বা রোড ট্যাক্স লাগবে যদি স্কুটি বাজারে বিক্রি হচ্ছে, আবার প্রোডাক্ট সাবসিডিজ লাগবে যদি স্কুটিটা ইলেকট্রনিক হয়। তো নেট প্রোডাক্ট ট্যাক্সেস দাঁড়াচ্ছে 5,000 টাকা, এবং এই সমস্ত ট্যাক্স যুক্ত হয়ে ফাইনালি আমরা মার্কেট প্রাইসে পৌঁছাবো, যেই প্রাইসে অ্যাকচুয়ালি একটা কনজিউমার এই স্কুটিটা কিনবে। তো 60,000 প্লাস 5,000 অর্থাৎ নেট প্রোডাকশন ট্যাক্সেস প্লাস আরো 5,000 অর্থাৎ নেট প্রোডাক্ট ট্যাক্সেস মিলিয়ে আমরা পাচ্ছি 70,000 রুপিস, যেটা হচ্ছে এই স্কুটিটার মার্কেট প্রাইস। তো এখানে এই জিনিসটাই বোঝানোর ছিল বন্ধুরা, যে গভর্নমেন্ট দুটো টাইপের ট্যাক্সেস কালেক্ট করে, একটা হচ্ছে যেটা নেট প্রোডাকশন ট্যাক্সেস, আরেকটা হচ্ছে নেট প্রোডাক্ট ট্যাক্সেস। তো ফ্যাক্টর প্রাইসের সাথে নেট প্রোডাকশন ট্যাক্সেস যোগ করলে আমরা পেয়ে যাই বেসিক প্রাইসেস, যেটার সাথে আবার নেট প্রোডাক্ট ট্যাক্সেস যোগ করলে আমরা পেয়ে যাই মার্কেট প্রাইস। একবার পজ করে ভালো করে এই ডায়াগ্রামটার উপরে চোখ বুলিয়ে নাও, এই কনসেপ্টটা আমাদের আগে কাজে লাগবে। কিছু এক্সাম্পলস
প্রোডাকশন ট্যাক্সেস এবং প্রোডাক্ট ট্যাক্সেসের ইন্ডিয়াতে। তো প্রোডাকশন ট্যাক্সেস যেমন ফ্যাক্টরি লাইসেন্স ফি, ফ্যাক্টরি বসানোর জন্য গভর্নমেন্টের থেকে লাইসেন্স নিতে হবে, ফ্যাক্টরি যেই জমিটাতে আছে তার জন্য মিউনিসিপ্যালিটিকে একটা ট্যাক্স দিতে হবে, বা ফ্যাক্টরি যদি বিজনেস করতে চায় তাহলে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে, ফ্যাক্টরি যদি পলিউশন করছে তাহলে পলিউশন সেস পে করতে হবে সরকারকে, বিজনেস রেজিস্টার করার জন্য বিজনেস রেজিস্ট্রেশন ফি। সেখানে প্রোডাক্ট ট্যাক্সেসের ক্ষেত্রে জিএসটি সবচেয়ে পপুলার, সবাই জানো। কোনো রকম জিনিস যদি আমরা ইম্পোর্ট করি তাহলে তার উপরে আরোপ হয় কাস্টমস ডিউটি, যদি ভেহিকেল হয় তাহলে রোড ট্যাক্স, আর কিছু কিছু জায়গায় এক্সাইজ ডিউটিও কালেক্ট করা হয়। তো প্রোডাকশন ট্যাক্সেস প্রোডাকশন অ্যাক্টিভিটির উপরে, প্রোডাক্ট ট্যাক্সেস প্রোডাক্টের উপরে, কোনো জিনিসের উপরে। তেমনি রয়েছে প্রোডাকশন সাবসিডিজ, হতে পারে কোনো ফ্যাক্টরিকে সরকার ইলেকট্রিসিটি সাবসিডাইজড প্রাইসে দিচ্ছে, বা এমন কোনো ফিল্ড যেখানে ম্যানুফ্যাকচারিংকে সরকার এনকারেজ করতে চাইছে সেখানে সাবসিডি দিতে পারে, বা সার্টেন নাম্বার অফ মানুষকে যদি রোজগার দেয়, এমপ্লয়মেন্ট দেয়, তাহলে সরকার সাবসিডি দিতে পারে, কারণ তুমি এতজন মানুষের পেট টানছো, চলো তোমাকে একটু ট্যাক্স মাফ করে দিলাম। বা কিছু কিছু ইন্ডাস্ট্রি, বিশেষ করে এগ্রিকালচার সেক্টরের ক্ষেত্রে সরকার ইন্টারেস্টের উপরেও সাবসিডি দেয়, অর্থাৎ সস্তায় লোনের অ্যাভেলেবিলিটি সরকার নিশ্চিত করে। এগ্রিকালচার অ্যাক্টিভিটির জন্য এটা ইন্ডিয়াতে খুব কমন। আর প্রোডাক্ট সাবসিডিজের যদি কথা বলি তাহলে ফার্টিলাইজারের উপরে সাবসিডি দেয়, ইলেকট্রিক ভেহিকেলের উপরে সাবসিডি দেয়, ফুডের উপরে সাবসিডি দেয়, বা ইভেন এলপিজির উপরেও সরকার সাবসিডি দিয়ে থাকে। তো এইগুলো সেই জিনিসটার উপরে সাবসিডি দেয়া হচ্ছে, যতগুলো ইউনিট কিনবে অত বেশি সাবসিডি বা ট্যাক্স তোমাকে পে করতে হবে। তো তাহলে আরেকবার মনে করিয়ে দিচ্ছি এই রিলেশনটা বন্ধুরা, ফ্যাক্টর কস্ট থেকে বেসিক প্রাইসে যেতে গেলে আমাদের যুক্ত করতে হবে নেট প্রোডাকশন ট্যাক্সেস, আবার বেসিক প্রাইস থেকে মার্কেট প্রাইসে যেতে গেলে আমাদের যুক্ত করতে হবে নেট প্রোডাক্ট ট্যাক্সেস। আরেকবার এই স্কুটির এক্সাম্পলটা ভেবে তোমরা এই রিলেশনশিপটা মাথায় বসিয়ে নাও। তো এবারে ফিরে আসি সেই প্রোডাকশন ট্যাক্সেস অ্যান্ড সাবসিডি ভার্সেস প্রোডাক্ট ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ এর কম্প্যারিজনে। 3টে পয়েন্ট ছেড়ে গিয়েছিলাম, এখন বুঝিয়ে দিচ্ছি। তো প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডিজ ইনক্লুড করে আসে বেসিক প্রাইসেস, ফর্মুলাটা এখনই তোমরা দেখলে। আর সেই বেসিক প্রাইসের সাথে প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডিজ যুক্ত করে আসে মার্কেট প্রাইস, এই ফর্মুলাটাও এখনই তোমরা দেখলে। তো প্রোডাকশন ট্যাক্সেস বা সাবসিডিজ মার্কেট প্রাইসে ইনক্লুডেড তো থাকে, কিন্তু সেটা ইনডাইরেক্টলি, অ্যাকচুয়ালি এটা মার্কেটে যাওয়ার আগেই প্রডিউসারের উপরে লেগে যায়। হ্যাঁ, যেটা সে আলটিমেটলি কনজিউমারের উপরে পাস অন করবে, কিন্তু প্রোডাক্ট ট্যাক্সেস বা সাবসিডি মার্কেট প্রাইসের মধ্যে ডিরেক্টলি ইনক্লুডেড থাকে, যেমন জিএসটি ইত্যাদি। তো আলটিমেটলি মার্কেট থেকে আমরা যেই প্রাইসে যে কোনো পণ্য বা পরিষেবা আমরা কিনি, সেই প্রাইসটা হয় ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, মানে তার মধ্যে প্রোডাকশন ট্যাক্সেসও রয়েছে, আবার প্রোডাক্ট ট্যাক্সেসও তার মধ্যে ইনক্লুডেড আছে। আশা করি বুঝতে পারলে। এবারে আমরা প্রোডাক্ট মেথডের যে কোর ফর্মুলাটা আছে সেখানে আমরা ফিরে যাব। তো প্রোডাক্ট মেথডে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয় জিভিএ, গ্রস ভ্যালু অ্যাডেড, যেটা হচ্ছে ফাইনাল ভ্যালু অফ আউটপুট এবং ইন্টারমিডিয়েট কনজামশনের ডিফারেন্স। আমাদের এক্সাম্পলে আমরা দেখে নিয়েছিলাম ফাইনাল ভ্যালু অফ আউটপুট অর্থাৎ 1850 টাকার থেকে ইন্টারমিডিয়েট কনজামশন 850 টাকা সাবস্ট্রাক্ট করলে আমরা অ্যাকচুয়ালি সেই শার্ট ম্যানুফ্যাকচার করতে কত টাকার ভ্যালু অ্যাডিশন হয়েছে, অর্থাৎ 1000 টাকা, সেটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড। শার্ট প্রোডাকশন করার ফলে আমাদের ইকোনমিতে ভ্যালু অ্যাডিশন হলো 1000 টাকার। তবে এই ফর্মুলাটা যেখানে দেখতে পাচ্ছ যে জিডিপি এমপি বলতেই জিভিএ বোঝাচ্ছে, এটা সাধারণত বিভিন্ন বইতে দেওয়া থাকে, ইভেন নিতিন সিংহানিয়ার বইতেও এই ইকুয়েশনটা দেওয়া আছে, এবং দেখে মনে হচ্ছে জিডিপি অ্যাট এমপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, ইকুয়াল টু জিভিএ অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড। কিন্তু সেটা কিন্তু নয় বন্ধুরা। জিভিএ অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডেড কিভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা তো আমরা বুঝলাম। সেখান থেকে জিডিপি অ্যাট মার্কেট প্রাইসে যাওয়ার জন্য আমাদের যুক্ত করতে হবে নেট প্রোডাক্ট ট্যাক্সেস। 2015 থেকে সরকার জিভিএ ক্যালকুলেট করছে অ্যাট বেসিক প্রাইসেস, তার আগে সরকার ফ্যাক্টর প্রাইসে ক্যালকুলেট করতো গ্রস ভ্যালু অ্যাডেড 3টে সেক্টরের জন্য। 2015-এর নতুন রুলস অনুযায়ী সরকার জিভিএ ক্যালকুলেট করছে অ্যাট বেসিক প্রাইসেস, এবং বেসিক প্রাইস থেকে মার্কেট প্রাইসে যেতে হলে নেট প্রোডাক্ট ট্যাক্সেস যুক্ত হয়, সেটা আমরা এখনই বুঝলাম। তো আলটিমেটলি ওই শার্টটা কিন্তু বাজারে যখন বিক্রি হবে 1000 টাকায় নয়, 1100 টাকায় বিক্রি হবে, কারণ প্রোডাক্ট ট্যাক্সেস সেখানে লেগেছে। এই জিনিসটা অনেক বইতে, খুব জনপ্রিয় বইতেও ভুল দেওয়া থাকে, প্লিজ সেখানে কারেকশন করে নেবেন। এইটা হচ্ছে মেইন ফর্মুলাটা। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস এবং জিভিএ এর মধ্যে কি সম্পর্ক, এই দুটো কিন্তু সেম নয়। চলো কন্টিনিউ করা যাক। তো জিভিএ এবং জিডিপির একটা ফাইনাল কম্প্যারিজন। জিভিএ হচ্ছে প্রডিউসারের সাইড থেকে প্রোডাকশন প্রসেসকে দেখে, যে প্রডিউসার আলটিমেটলি সেই প্রোডাকশনটা করে ইকোনমিতে কত ভ্যালু অ্যাডিশন করলো। 3টে সেক্টরের জন্য, অর্থাৎ প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টরের জন্য আলাদাভাবে জিভিএ মেজার করা হয় অ্যাট বেসিক প্রাইসেস, এবং সেটা সেই 3টে সেক্টরের প্রডিউসারদের পার্সপেক্টিভ থেকে ইকোনমিকে দেখা।
কিন্তু জিডিপিটা কিন্তু কনজিউমার বা মার্কেটের সাইড থেকে ইকোনমিতে দেখা, অর্থাৎ মার্কেটে কোনো পণ্য বা পরিষেবা আলটিমেটলি কত দামে বিক্রি হচ্ছে। জিভিএতে নামটার মধ্যেই আছে কত ভ্যালু ক্রিয়েশন হয়েছে সেটা আমরা মেজার করি, আর সেখানে জিডিপিতে ফাইনাল আউটপুট মার্কেটে কত দামে বিক্রি হচ্ছে তার মার্কেট ভ্যালুটা সেটা আমরা মেজার করি। জিভিএ অলরেডি বলে দিলাম বেসিক প্রাইসেসে মেজার করা হচ্ছে ইন্ডিয়াতে সিন্স 2015। জিডিপি সেখানে মার্কেট প্রাইসেও মেজার করা যেতে পারে। জিভিএর মধ্যে প্রোডাক্ট ট্যাক্সেস এবং প্রোডাক্ট সাবসিডি কিন্তু এক্সক্লুড করা আছে, কিন্তু জিডিপির মধ্যে প্রোডাক্ট ট্যাক্সেস এবং সাবসিডি দুটোই কিন্তু ইনক্লুডেড। জিভিএর মধ্যে প্রোডাকশন ট্যাক্সেস কিন্তু আবার ইনক্লুডেড আছে, আর জিডিপির মধ্যে সব রকম ট্যাক্সেস, প্রোডাক্ট হোক কি প্রোডাকশন ট্যাক্সেস হোক বা সাবসিডি, সমস্তগুলোই ইনক্লুডেড আছে। এটা আলটিমেটলি মার্কেট প্রাইস, এবং মার্কেট প্রাইস হয় ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। তো জিভিএ ক্যালকুলেট করা হয় মেইনলি সেক্টর ওয়াইজ এফিসিয়েন্সি যাচাই করার জন্য। সরকার আলাদা আলাদা ডেটা বের করে 3টে সেক্টরে জিভিএ নিয়ে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং টার্সিয়ারি সেক্টরে জিভিএ অ্যাট বেসিক প্রাইসেস অ্যানুয়ালি ডেটা রিলিজ করা হয়, এবং আমরা জিভিএ কম্প্যারিজন করে বুঝি যে কোন সেক্টর সবচেয়ে বেশি এফিসিয়েন্টলি কাজ করছে। এবং ইন্ডিয়াতে বরাবরই সার্ভিস সেক্টর ইজ দ্য টপ পারফর্মিং সেক্টর, সেটা আমরা বুঝি যখন আমরা জিভিএ অ্যাট বেসিক প্রাইসের নাম্বারটার উপরে চোখ বুলাই। সেখানে জিডিপি ইন্ডিকেট করে আমাদের ওভারঅল ইকোনমি সাইজ কত বা কতটা বেড়েছে বা কমেছে লাস্ট ইয়ারের তুলনায়, অথবা অন্য দেশের তুলনায় আমাদের ইকোনমি কতটা বেশি বা কম। জিভিএ যেখানে সেক্টর ওয়াইজ কম্প্যারিজন করতে হেল্প করে, জিডিপি সেখানে ওভারঅল ইকোনমির স্ট্রেংথ বোঝায়। তো বন্ধুরা, প্রোডাক্ট মেথডে আলটিমেটলি ক্যালকুলেট হয় জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, যেখান থেকে যেটা ট্র্যাডিশনালি ন্যাশনাল ইনকাম ধরা হতো, অর্থাৎ এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে যেতে গেলে আবার সেই ফর্মুলা, ন্যাশনাল অ্যাগ্রেগেটসের ফর্মুলাগুলো যেগুলো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টে যেতে গেলে যুক্ত হয়ে যাবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, সাবস্ট্রাক্ট হয়ে যাবে ডেপ্রিসিয়েশন, এবং আরেকটা জিনিস সাবস্ট্রাক্ট হবে যেটা হচ্ছে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস। তাহলে আমরা এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টের ফিগারটা আমরা পেয়ে যাব। অন্য কোনো অ্যাগ্রেগেটে যেতে গেলেও ফর্মুলা ইউজ করে আমরা অনায়াসে চলে যেতে পারবো। আচ্ছা, এবারে এই পার্টিকুলার মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য কি কি জিনিস ইনক্লুড করা হয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ইকোনমি বাই নিতিন সিংহানিয়া, সেটা আমি এখানে লিস্ট করে দিয়েছি, এবং কি কি জিনিস এক্সক্লুড হয় আবারও অ্যাকর্ডিং টু দ্য সেম বুক, সেটাও আমি এখানে লিস্ট করে দিয়েছি। ধৈর্য ধরো বন্ধুরা, এগুলো ডিটেল এক্সপ্লেনেশন এই ভিডিওতেই আসছে। তো বলতে বলতে চলেই এলো। এক্সামে প্রায়ই পার্টিকুলার কোনো এক্সাম্পল তুলে এটা জিজ্ঞেস করা হয় যে এই জিনিসটা কি ন্যাশনাল ইনকামে কাউন্ট হবে কি হবে না। সাধারণত যে কোনো বইতে বা ভিডিওতে এগুলোর একটা লম্বা চড়া লিস্ট দিয়ে দেওয়া হয় উইদাউট এনি এক্সপ্লেনেশন, তাই স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় এক্সামে যে কি উত্তর করবে। তাই জন্য এই সেগমেন্টটা ইজ মাই ওন ইউনিক কন্ট্রিবিউশন, যদি আমি সেটা ক্লেম করতে পারি সেই কনফিউশনটা দূর করার জন্য। তো চলো এক্সাম ট্র্যাপসগুলো আমরা দেখে নিই। তো বন্ধুরা, কোনো জিনিস ন্যাশনাল ইনকামে ইনক্লুড হবে কি এক্সক্লুড হবে, অর্থাৎ সেই জিনিসটার ফাইনাল মার্কেট ভ্যালুটা ন্যাশনাল ইনকামে কাউন্ট করা হবে কি হবে না, সেটার একটা রুল আছে, যেটা তোমরা বুঝে গেলেই যে কোনো রকম এক্সাম্পল দিক না কেন, হাজার রকমের এক্সাম্পল হতে পারে, তোমরা কিন্তু কনফিউজড হবে না। সেই রুলটা কি? কোয়েশ্চেনটা ভালো করে পড়ে এক্সাম্পলটা বুঝে এটা আন্দাজ করার চেষ্টা করবে বন্ধুরা যে সেই জিনিসটার কি কোনো নতুন প্রোডাকশন কারেন্ট ইয়ারে হয়েছে কিনা। কোনো জিনিস যদি এই কারেন্ট ইয়ারে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্টিং ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ারে যদি নতুন প্রোডাকশন হয়েছে, তাহলে অবশ্যই সেটা সেই বছরের ন্যাশনাল ইনকামে কাউন্ট হবে। যে কোনো পণ্য বা পরিষেবা নতুন প্রোডাকশন হয়েছে বলতে সেটা ন্যাশনাল ইনকামে ইনক্লুডেড। কিন্তু সেটার যদি নতুন প্রোডাকশন এই কারেন্ট ইয়ারে না হয়ে থাকে, আগের ইয়ারে প্রোডাকশন হয়েছে বা অলরেডি তার প্রোডাকশন কাউন্ট করে নেওয়া হয়েছে কোনো অন্য হেডিং এর আন্ডারে, তাহলে সেটা আলাদা করে ন্যাশনাল ইনকামে কিন্তু কাউন্ট করা হবে না। তো দুটো কিওয়ার্ড এখানে বন্ধুরা, একটা হচ্ছে নিউ প্রোডাকশন এবং কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে তার প্রোডাকশন হয়েছে না। এই দুটো ফ্যাক্টরে আমরা যে কোনো এক্সাম্পলকে যাচাই করলে এটা বুঝে যাব যে সেটা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এ কাউন্ট হবে কি হবে না। কি খুব একটা পরিষ্কার হলো না? তো চলো এখন হয়ে যাবে। কিছু এক্সাম্পলস তোমাদের সামনে আমি নিয়ে আসবো। এই রুলটা মাথায় বসিয়ে নাও এবং আমার সাথে সাথে তোমরাও গেস করবে যে সেই জিনিসটা ন্যাশনাল ইনকামে কাউন্ট হবে কি হবে না। চলো শুরু করা যাক। প্রথমটা হচ্ছে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস, অর্থাৎ পণ্য বা পরিষেবা যেটা মার্কেটে বিক্রি হচ্ছে। ফর এক্সাম্পল, একটা নতুন ফ্যামিলি কার বা ফ্রুটস বা ভেজিটেবল যেটা মার্কেটে বিক্রি হচ্ছে, বা একটা নতুন ফোন মার্কেটে বিক্রি হচ্ছে, নতুন শার্ট যেটা মার্কেটে বিক্রি হচ্ছে। এইগুলো ছিল ফাইনাল গুডস এর এক্সাম্পল। এবার কিছু সার্ভিসেস, যেমন ডক্টর তার পরিষেবা দিচ্ছে এই কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে, একজন হেয়ার স্টাইলিস্ট চুল কেটে পয়সা রোজগার করছে,
এগুলো হচ্ছে সার্ভিসেস। বাই দ্য ওয়ে, ইনি কিন্তু খুব পপুলার ডক্টর, সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল আছে, এবং ইনিও কিন্তু খুব পপুলার একজন হেয়ার স্টাইলিস্ট। সোশ্যাল মিডিয়াতে ইনার ছবি বা ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। গেস করতে পারবে ইনারা কারা? এনিওয়ে, টপিক থেকে সরছি না। তো এগুলো এক্সাম্পল ফাইনাল গুডস এবং সার্ভিসেসের, যেটা নিউ কারেন্ট ইয়ারে প্রোডাকশন হয়েছে। তো এগুলো কি তাহলে ন্যাশনাল ইনকাম কাউন্টিং এ অ্যাড হবে কি হবে? গেস করো তো দেখি। 1 2 3। তো হ্যাঁ বন্ধুরা, এগুলো অ্যাড হবে, কারণ নতুন প্রোডাকশন হয়েছে এবং কারেন্ট ইয়ারে প্রোডাকশন হয়েছে। নেক্সট এক্সাম্পল বন্ধুরা, ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড সার্ভিসেস ন্যাশনাল ইনকামে কাউন্ট হবে কি হবে না? এক্সাম্পলস যেমন স্টিল, যেটা দিয়ে গাড়ি ইত্যাদি ম্যানুফ্যাকচার করা যায়, যেমন প্লাইউড, যেটা দিয়ে ফার্নিচার ইত্যাদি বানানো যায়, যেমন মাইক্রোচিপ, যেটা দিয়ে ইলেকট্রনিক গ্যাজেটস বানানো যায়, ক্লথ, যেটা দিয়ে বিভিন্ন কাপড় জামা বানানো যায়, সিমেন্ট বিল্ডিং বানানোর কাজে ব্যবহার হয়, এবং ব্যাটারি যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস চালানোর জন্য দরকার। তো এগুলো কিন্তু ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস নয়, কারণ এগুলো ইউজ করে সাধারণত অন্য জিনিস তৈরি করা হয় বা অন্য কোনো জিনিসকে চালানোর জন্য ব্যবহৃত হয়। তো এগুলো কি ন্যাশনাল ইনকামে কাউন্ট হবে? ভাবার চেষ্টা করো তো। 3 2 1। না বন্ধুরা, ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড সার্ভিসেস কিন্তু ন্যাশনাল ইনকামে কাউন্ট হয় না। শুধুমাত্র ফাইনাল বা ফিনিশড গুডস অ্যান্ড সার্ভিসেসই ন্যাশনাল ইনকামে কাউন্ট হয়। হ্যাঁ, সেই ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসের মার্কেট ভ্যালুতে অলরেডি এই ইন্টারমিডিয়েট গুডস অ্যান্ড সার্ভিসেসের ভ্যালুটা ইনক্লুডেড থাকে। আমরা সেই শার্ট প্রোডাকশনের এক্সাম্পলে প্রোডাক্ট মেথডে যেটা আমরা বুঝেছিলাম। তো ন্যাশনাল ইনকামে কাউন্ট হয় না বলতে আলাদা করে ন্যাশনাল ইনকামে কাউন্ট হয় না। ফিনিশ গুডস অ্যান্ড সার্ভিসেসের ভ্যালুতে অলরেডি এদের ভ্যালুটা ইনক্লুডেড থাকে। আবার মনে করিয়ে দিচ্ছি রুলটা, কারেন্ট ইয়ারে প্রোডাকশন হতে হবে এবং নতুন প্রোডাকশন হতে হবে, তাহলে ওটা ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হবে। ইন্টারমিডিয়েট গুড হলে চলবে না, শুধুমাত্র ফাইনাল গুডসই ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হয়। নেক্সট এক্সাম্পল, গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট যখন কোনো পণ্য বা পরিষেবা জনতাকে প্রোভাইড করছে, যেমন পুলিশের পরিষেবা বা ল অ্যান্ড অর্ডারের পরিষেবা, ডিফেন্সের পরিষেবা, দেশের সুরক্ষা, মিড ডে মিল যেটা স্কুলের বাচ্চাদের ফ্রিতে দেওয়া হয়, রেশন যেটা সাবসিডাইজড রেটে জনগণকে দেওয়া হয়, গার্বেজ কালেকশন বা স্যানিটেশনের পরিষেবা, অথবা ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিষেবা। তো এইগুলো গভর্নমেন্টের দ্বারা দেশের জনতাকে প্রোভাইড করা হয়। কিছু জিনিস সরকার বিক্রি করে টাকার বদলে, যেমন রেশন বা গার্বেজ কালেকশন। আবার কিছু জিনিস সরকার ফ্রিতে প্রোভাইড করে, যেমন পুলিশিং সার্ভিস বা ডিফেন্স সার্ভিস বা মিড ডে মিল। তো গেস করো তো এটা কি ন্যাশনাল ইনকামে ইনক্লুড হবে কিনা? 3 2 1। আচ্ছা বন্ধুরা, সরকার যখন কোনো পণ্য বা পরিষেবা জনতাকে প্রোভাইড করে, সেটা ইরেসপেক্টিভ অফ সরকার ফ্রিতে দিচ্ছে নাকি তার জন্য সরকার টাকা নিচ্ছে। যদি সেই পণ্য বা পরিষেবার নতুন প্রোডাকশন হয়েছে, সরকার নিজেই সেই পণ্যটা তৈরি করেছে বা পরিষেবাটা তৈরি করেছে, বা প্রডিউসারদের থেকে কিনেছে, জনতাকে হয়তো ফ্রিতে দিতে পারে, কিন্তু সরকার তো সেটা টাকা দিয়ে কিনেছে বা প্রোডাকশন করেছে, ফ্যাক্টরি ইনকাম সরকারের লেগেছে, তাই জন্য অবশ্যই সেটা ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হবে। আচ্ছা, নেক্সট এক্সাম্পলে যাওয়ার আগে অলরেডি একটা কনসেপ্ট যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইকোনমিক্সে দুটো টাইপের পেমেন্ট হয়, একটাকে বলে ফ্যাক্টর পেমেন্ট আর একটাকে বলে ট্রান্সফার পেমেন্ট। ফ্যাক্টর পেমেন্ট হচ্ছে যেগুলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগিয়ে মানুষের রোজগার করে, অর্থাৎ চলতি কথায় খাটনি করে রোজগার করে। আর ট্রান্সফার পেমেন্ট হচ্ছে যেটা কোনো রকম খাটনি না করে, কোনো রকম ইকোনমিক অ্যাক্টিভিটি না করে যেগুলো ইনকাম হয়। ফ্যাক্টর পেমেন্টসের এক্সাম্পলস তোমরা নিশ্চয়ই জানো, যে কোনো জিনিস যেটা পরিশ্রম করে আয় হচ্ছে। ট্রান্সফার পেমেন্টসের এক্সাম্পল যেগুলো দেখতে পাচ্ছ অলরেডি এর আগে আলোচনা হয়ে গেছে। তো এবারে আমাকে বলো তো, এই ট্রান্সফার পেমেন্টস এক্সাম্পল যেমন পকেট মানি, যেটা অভিভাবকরা তাদের বাচ্চাদের দিয়ে থাকে, স্কলারশিপ যেটা সরকার বা কোনো সংস্থার তরফ থেকে স্টুডেন্টদেরকে দেওয়া হয়, ইন্স্যুরেন্স যেটা ইন্স্যুরেন্স কোম্পানি তাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকে, ডাউরি বা অ্যালিমনি যেটা বুঝতেই পারছো কে কাকে দেয়, তার সাথে সরকারের তরফ থেকে যে আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স দেওয়া হয়, আগে নাম ছিল মনরেগা, এখন ভিবি জি রামজি, বা বয়স্কদের জন্য যে বার্ধক্য ভাতা সরকার দিয়ে থাকে বা কোনো কোম্পানি দিয়ে থাকে। তো এগুলো সবই এক্সাম্পলস অফ ট্রান্সফার পেমেন্টস। তো এবারে তোমরা গেস করো তো এগুলো ন্যাশনাল ইনকামের পার্ট কিনা। 3 2 1। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক গেস করতে পেরেছো যে এগুলো ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট করা হয় না, পার্সোনাল ইনকামে ক্যালকুলেট করা হয়। আগের ভিডিওতে আমরা এটা বুঝেছিলাম, তবে ন্যাশনাল ইনকামে কিন্তু ট্রান্সফার পেমেন্ট কাউন্ট করা হয় না। সেটার একটা কারণ হতে পারে এই পেমেন্টগুলো যারা রিসিভ করছে তারা সেটা ফ্রিতে পাচ্ছে, তবে যারা এই টাকাটা আর্ন করেছে তাদেরকে তো তাদের ফ্যাক্টর সার্ভিস প্রোভাইড করতে হয়েছে। বাবা মা যখন বাচ্চাকে পকেট মানি দিচ্ছে, হয়তো সেই বাচ্চাটা পকেট মানিটা ফ্রিতে পাচ্ছে, কিন্তু বাবা মাকে তো সেটা ইনকাম করতে হয়েছে। তেমনি ডাউরি বা অ্যালিমনির ক্ষেত্রে কাউকে তো সেটা রোজগার করতে হয়েছে। ডাজেন্ট ম্যাটার ফাইনালি যে সেটা এনজয় করছে সে সেটা ফ্রিতে পাচ্ছে কিনা। বেকার ভাতা বা বার্ধক্য ভাতার ক্ষেত্রেও একই জিনিস, সরকার ট্যাক্সের মাধ্যমে যেই টাকাটা রোজগার করেছে সেটাই সরকার ফ্রিতে এখানে দিচ্ছে।
তাই জন্য ট্রান্সফার পেমেন্টস আর নট ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম। কোনো কারেন্ট প্রোডাকশন হয়নি বা এই জিনিসগুলোর প্রোডাকশন অলরেডি ফ্যাক্টর ইনকামের আন্ডারে ক্যালকুলেট করা হয়ে গেছে, তাই জন্য আলাদা করে ট্রান্সফার পেমেন্ট হিসাবে আমরা এগুলো ক্যালকুলেট করব না। নেক্সট এক্সাম্পল, সেল অফ সেকেন্ড হ্যান্ড গুডস। তো বন্ধুরা, সেকেন্ড হ্যান্ডে যদি কেউ কোনো জিনিস কেনে, যেমন OLX-এ তুমি স্কুটি কিনলে বা মোবাইল কিনলে সেকেন্ড হ্যান্ডে, তো এটা কি ন্যাশনাল ইনকামের পার্ট হবে? 3, 2, 1। তো বন্ধুরা কি বলেছিলাম, ন্যাশনাল ইনকামে সেই জিনিসগুলোই ক্যালকুলেট হয় যেগুলোর কারেন্ট প্রোডাকশন হয়েছে। এখন সেকেন্ড হ্যান্ড গুডস কিন্তু বন্ধুরা কারেন্ট প্রোডাকশন বা কারেন্ট ইয়ারে তাদের প্রোডাকশন হয়নি। যদি এই বছরেই কেনা জিনিস এই বছরেই যদি সেকেন্ড হ্যান্ড মার্কেটে বা OLX-এ বিক্রি হচ্ছে, তাহলে অলরেডি যখন সেটা প্রথমবার মার্কেটে কেনা হয়েছিল সেখানে তার ফ্যাক্টর কস্ট বা তার মার্কেট প্রাইস ক্যালকুলেট হয়ে গেছে। দ্বিতীয়বার যখন এটা বিক্রি হলো তখন কিন্তু এগুলো আর ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হবে না, কারণ কোনো নতুন প্রোডাকশন হয়নি। তো এটাতে অনেকে বন্ধুরা একটু কনফিউজড হয়ে যায়, কারণ দেখো ফর এক্সাম্পল এই মোবাইলটা যখন ফ্রেশ বিক্রি হয়েছিল হয়তো 50,000 টাকায় বিক্রি হয়েছে, তো 50,000 টাকা জিডিপিতে ইনক্লুড হয়েছে। এবারে যখন সেকেন্ড হ্যান্ড বিক্রি হলো তখন আরও 25,000 টাকা এই মোবাইলটা বেসিক্যালি আর্ন করলো। অর্থাৎ টোটাল এই একটা মোবাইলের মাধ্যমে কত টাকা আর্ন করলো? প্রথম 50,000 প্লাস সেকেন্ড বার 25,000 টাকা। তো দ্বিতীয়বারও কিন্তু যখন এটা সেল হচ্ছে তখন ইনকাম জেনারেট করা হচ্ছে, তবে নতুন প্রোডাকশন হয়নি। এটা হচ্ছে মেইন পয়েন্ট, নতুন প্রোডাকশন হয়নি, পুরনো জিনিসকেই বারবার বিক্রি করা হচ্ছে। তাতে হয়তো ওয়েলথ জেনারেট হচ্ছে বটে, কিন্তু প্রোডাকশন কিন্তু নতুন হয়নি। আমরা জিডিপি বা জিএনপির ডেফিনেশনে এটা দেখেছিলাম যে ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস যেগুলো প্রডিউস হচ্ছে সেগুলোর ভ্যালু ক্যালকুলেট করা হবে, সেগুলোর মার্কেট ভ্যালু সাধারণত ক্যালকুলেট করা হয়। তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু আস্ক হচ্ছে, কোনো জিনিস প্রডিউস হচ্ছে কি কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে, তাহলে ন্যাশনাল ইনকামে যুক্ত হবে, না হলে হবে না। নেক্সট এক্সাম্পল, শেয়ার, ডেবেঞ্চার, বন্ড বা লোন, এগুলো কি ন্যাশনাল ইনকামের পার্ট? গেস করার চেষ্টা করো ভিডিওটা পজ করে। তো বন্ধুরা দেখো, যখন এক্সিস্টিং শেয়ারই বিক্রি বাট্টা হচ্ছে শেয়ার মার্কেটে, সেখানে কি কোনো নতুন প্রোডাকশন হচ্ছে? না, অলরেডি একটা কোম্পানি ছিল, তার এক্সিস্টিং শেয়ার বিক্রি করা হচ্ছে, তাই জন্য নতুন প্রোডাকশন কিন্তু হলো না। তেমনি বন্ড, বন্ড কি কোনো মানুষে পণ্য বা পরিষেবার বদলে কেনে? না, নতুন কিছু প্রোডাকশন হয় না। সরকার বা কোনো সংস্থা একটা পেপারে লিখে দেয় যে এই পেপারটা আমার থেকে কিনবে তাকে আমি এত বছর পর এত বিহাজে আমি তাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। তো এখানে কিন্তু অ্যাকচুয়াল গুডস বা সার্ভিস কিছু প্রোডাকশন হচ্ছে না। সেম গোজ ফর লোন, কেউ একজন টাকাটা ডিপোজিট করেছে ব্যাংকে এবং সেই ডিপোজিটের টাকা ব্যাংক লোনে চড়াচ্ছে, আবারও নতুন পণ্য বা পরিষেবা এখানে কিছু প্রোডাকশন হলো না, যার জন্য এগুলো ন্যাশনাল ইনকামের পার্ট হিসাবে গণ্য করা হবে না। তবে বন্ধুরা, শেয়ার বা ডেবেঞ্চার কেনা বা বিক্রি করার জন্য ব্রোকাররা যেই কমিশনটা চার্জ করবে বা কোনো রকম ব্যাংকিং ট্রানজাকশন করার জন্য ব্যাংক যেই প্রসেসিং ফিটা নেবে, তার সাথে ব্যাংকের ডিম্যাট অ্যাকাউন্ট শেয়ার বাজারে ট্রেড করার জন্য প্রয়োজন হয়, সেগুলো ওপেন করার জন্য একটা চার্জেস ব্যাংক নিয়ে থাকে, অথবা ব্যাংক যখন লোন দেয় বা নেয় সেটার উপরে যে ইন্টারেস্ট চার্জ করা হয় বা দেওয়া হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু নতুন পরিষেবা প্রডিউস হচ্ছে বন্ধু, যার জন্যে এগুলো ন্যাশনাল ইনকামের পার্ট হিসাবে গণ্য করা হবে। তো খেয়াল রাখবে বন্ধুরা, লোন নট কাউন্টেড ইন ন্যাশনাল ইনকাম, কিন্তু লোন প্রসেস করার জন্য ব্যাংকিং ফি কাউন্টেড ইন ন্যাশনাল ইনকাম, কারণ এটা নতুন সার্ভিস কারেন্ট ইয়ারে হচ্ছে। শেয়ার, বন্ড বা ডেবেঞ্চার কেনাবেচা করার জন্য ন্যাশনাল ইনকামে কোনো ডিফারেন্স আসে না, কিন্তু এই কেনাবেচাটা একটা ব্রোকারের মাধ্যমে করলে নতুন পরিষেবা যেহেতু ক্রিয়েট হচ্ছে, তাই জন্য সেটা ন্যাশনাল ইনকামের পার্ট। নেক্সট এক্সাম্পল, ইলিগাল ইনকাম, কালো বাজারে যদি কোনো টাকা লেনদেন হচ্ছে ড্রাগস বা ব্ল্যাক মার্কেট, গ্যাম্বলিং বা ব্রাইবস এর মাধ্যমে, এগুলো কি ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হয়? তো অবভিয়াসলি না বন্ধুরা, কারণ এগুলো ইলিগাল, ব্ল্যাক মার্কেটের জিনিসপত্র, আন্ডার দ্য টেবিলের জিনিসপত্র, তো এইগুলো রেকর্ড সাধারণত সরকারের কাছে থাকেও না, তো ন্যাশনাল ইনকামে সেগুলো কাউন্ট করা হয় না। নেক্সট, উইন্ডফল গেইনস, অর্থাৎ হঠাৎ করে কেউ যদি প্রচুর টাকা পেয়ে গেল, এক্সাম্পল লটারির মাধ্যমে বা ইনহেরিটেন্সের মাধ্যমে বা কোনো হিডেন ট্রেজার বা গুপ্তধন কেউ আবিষ্কার করলো, তাহলে কি সেটা ন্যাশনাল ইনকামের পার্ট? দেখি তো তোমরা এটা গেস করতে পারো কিনা। তো না বন্ধুরা, এগুলো ন্যাশনাল ইনকামের পার্ট নয়, কারণ আবারও নতুন কোনো পণ্য বা পরিষেবা এখানে ক্রিয়েট হচ্ছে না। লটারি যখন বিক্রি করা হয়েছিল, কাস্টমারদের থেকে টাকা নেওয়া হয়েছিল, সেটা ন্যাশনাল ইনকামের পার্ট, কিন্তু যখন সেই টাকার কিছু পোর্শন লটারির প্রাইস হিসাবে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট নয়, কারণ নতুন পণ্য বা পরিষেবা কিছু প্রডিউস হয়নি। তেমনি তোমার গুরুজনদের থেকে ইনহেরিটেন্সটাও যখন তারা ইনকাম করেছিল ন্যাশনাল ইনকামে কাউন্ট হয়েছে, কিন্তু যখন তোমাকে ফ্রিতে দেওয়া হলো সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট নয়। গুপ্তধন প্রবাবলি যে জবে লুকিয়ে রেখেছিল সেই ইয়ারের ন্যাশনাল ইনকামের পার্ট, এখন যখন সেটা আবার ডিসকভার হয়েছে এখন আর ন্যাশনাল ইনকামের পার্ট নয়। নেক্সট এক্সাম্পল, গুডস প্রডিউসড ফর ওন কনজাম্পশন, কোনো জিনিস
আমি এই জন্য প্রডিউস করছি যে নিজে সেটা কনজিউম করব বা আমার ফ্যামিলির লোকের কনজামশনের জন্য। ফর এক্সাম্পল সাবসিস্টেন্স এগ্রিকালচার, যেটা প্রথাগত পরম্পরাগত আমাদের এগ্রিকালচার। ব্রিটিশরা আসার আগে আমরা মেইনলি এই সাবসিস্টেন্স এগ্রিকালচারই আমরা করে থাকতাম। একজন কৃষক তার নিজের বা তার পরিবার স্বজনের জন্য এগ্রিকালচার প্রোডাকশন করতো, কমার্শিয়াল পারপাসের জন্য নয়। তেমনি অনেক বাড়িতে কিচেন গার্ডেন থাকে, ছোট্ট করে বাড়ির কোনো জায়গায় অল্প ফ্রুটস বা ভেজিটেবল গ্রো করা হয়। অনেক বাড়িতে মুরগি পালা হয় ডিমের জন্য বা মাংসের জন্য। আবার একজন বেকার যদি নিজের ফ্যামিলির জন্য ব্রেড বেক করছে বা কেক বেক করছে, সেগুলো কি ন্যাশনাল ইনকামের পার্ট? 3, 2, 1। তো হ্যাঁ বন্ধুরা, এখানে নতুন গুডস প্রোডাকশন হয়েছে কারেন্ট ইয়ারে, সেটা বাজারে বিক্রি করুক মার্কেট প্রাইসে কি নিজেরা কনজিউম করুক, যেহেতু নতুন প্রোডাকশন হয়েছে তাই জন্য ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট করা হবে। তবে ওন কনজামশনের জন্য যেই সার্ভিসেসগুলো প্রডিউস করা হচ্ছে, ফর এক্সাম্পল মা বাড়িতে যখন রান্না করছে বা বাড়িতে পরিষ্কার করছে, ফ্যামিলি মেম্বাররাই যখন এই কাজগুলো করছে নিজেদের জন্য, তখন কি সেটা ন্যাশনাল ইনকামের পার্ট? তো না বন্ধুরা, এখানেই অনেকে কনফিউজ করে। ফ্যামিলি মেম্বাররা যদি নিজেদের ফ্যামিলির জন্য বা নিজের জন্য এই কাজগুলো করছে, এই সার্ভিসেসগুলো যদি প্রডিউস করছে, তাহলে সেটা ন্যাশনাল ইনকামের পার্ট নয়। কিন্তু লোক রেখে যদি এগুলো করানো হচ্ছে, কাজের লোক দিয়ে যদি কুকিং ক্লিনিং ইত্যাদি করানো হচ্ছে, তাহলে কিন্তু সেটা আবার যেহেতু একটা নতুন পরিষেবা তৈরি হচ্ছে, তাহলে এটা ন্যাশনাল ইনকামের পার্ট ধরা হবে। এখানে জিজ্ঞেস করেছে ওন কনজামশন, তাই জন্য এটা ন্যাশনাল ইনকামের পার্ট নয়। একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, গুডস প্রডিউসড ফর ওন কনজামশন এটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট, তবে সার্ভিস প্রডিউসড ফর ওন কনজামশন এগুলো কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট নয়, কারণ এগুলোকে ইকোনমিক অ্যাক্টিভিটি হিসাবে দেখা হয় না। নেক্সট এক্সাম্পল, নন ইকোনমিক বা ফ্রি গুডস, যেগুলো এমনি ফ্রিলি অ্যাভেলেবেল, সানলাইট হয়ে যায়, হাওয়া হয়ে যায় ইত্যাদি, এগুলো কি ন্যাশনাল ইনকামের পার্ট? এগুলো তো বন্ধুরা ইকোনমিক গুডসই নয়, এগুলো ফ্রিতে এবং অ্যাবান্ডেন্টলি অ্যাভেলেবেল, এগুলো নেচার প্রডিউস করেছে এবং মানুষে ফ্রিতে সেটা এনজয় করছে, তো ন্যাশনাল ইনকামের পার্ট নয়। নেক্সট, ক্যাপিটাল গেইনস, অর্থাৎ কোনো জিনিসের যদি বাজারে ভ্যালু বেড়েছে, যেমন তুমি আজকে একটা ঘর কিনেছো, সেটার ভবিষ্যতে যখন ভ্যালু বেড়ে গেল তুমি সেটা বিক্রি করলে, তেমনি তুমি আজকে গোল্ডের জুয়েলারি কিনেছো বা গোল্ড কিনেছো, ভবিষ্যতে যখন তার দাম বেড়ে গেল তুমি সেটা বাজারে বিক্রি করলে, তো এটা কি ন্যাশনাল ইনকামের পার্ট? তো নতুন প্রোডাকশন কিন্তু বন্ধুরা হলো না এখানে। আগে জিনিসটা প্রডিউস হয়েছিল, সেটা এখন দাম বেড়েছে এবং তুমি বিক্রি করেছো, প্রোডাকশন কি নতুন হয়েছে? না। হ্যাঁ, মার্কেট ভ্যালু হতে পারে সেটার বেড়েছে, তাই জন্য এটা ন্যাশনাল ইনকামের পার্ট ধরা হবে না। যখন এই জিনিসগুলো প্রডিউস হয়েছিল, তখন যেই মার্কেট ভ্যালুতে এই জিনিসগুলো বিক্রি হয়েছিল, সেটা সেই বছরের ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হচ্ছে। কারেন্ট ইয়ারে যেহেতু নতুন প্রোডাকশন না, শুধু মার্কেট ভ্যালু বেড়ে যাওয়ার ফলে এগুলোকে ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট করা হবে না। নেক্সট এক্সাম্পল, ওন অ্যাকাউন্ট প্রোডাকশন অফ ফিক্সড ক্যাপিটাল, অর্থাৎ একটা কোম্পানি যদি নিজের ফ্যাক্টরি নিজেই বানায়, বা একটা ফার্মার যদি নিজের ইউজের জন্যই ক্যানাল বা সিঁচাইয়ের ব্যবস্থা করে, বা গভর্নমেন্ট যদি নিজের অফিসটা নিজেই তৈরি করে ইঞ্জিনিয়ার হায়ার করে টাকা পয়সা খরচা করে, অথবা একটা ফ্যাক্টরি যদি প্রোডাকশন করার জন্য যে মেশিনগুলো তার প্রয়োজন সে যদি নিজেই সেটা ম্যানুফ্যাকচার করে, তাহলে কি সেটা ন্যাশনাল ইনকামের পার্ট? ইয়েস বন্ধুরা, এখন বুঝেই গেছো, নতুন জিনিস প্রোডাকশন হয়েছে তো ন্যাশনাল ইনকামের পার্ট। নেক্সট এক্সাম্পল, ইম্পিউটেড রেন্ট, ইম্পিউটেড ইন্টারেস্ট ভার্সেস ব্যাংকার্স ইন্টারেস্ট অন লোনস বা ডিপোজিটস। আচ্ছা, ইম্পিউটেড রেন্ট বা ইন্টারেস্ট এগুলো কি জিনিস? ইম্পিউটেড কথাটার মানে কি? তো বন্ধুরা দেখো, তুমি নিজের বাড়ি বানিয়ে সেটা ভাড়াতে দিতে পারতে বা বিক্রি করতে পারতে, কিন্তু তার বদলে তুমি নিজেই সেই বাড়িটাতে থাকছো, তো সরকারের নজরে তুমি সেই বাড়িটার ভাড়া নিজেকেই নিজে পে করছো, তুমি সেই বাড়ির মালিক, তুমি সেই বাড়িটা ব্যবহার করছো, তো এটাকে বলে ইম্পিউটেড রেন্ট, নিজেকেই নিজে পে করছো। এটা কি ন্যাশনাল ইনকামের পার্ট? হ্যাঁ, এটা ন্যাশনাল ইনকামের পার্ট। এখানে হাউস তৈরি হয়েছে, সেটা তুমি ভাড়াতে দাও কি নিজেই ব্যবহার করো, নতুন প্রোডাকশন হয়েছে, তো এটা ডেফিনেটলি ন্যাশনাল ইনকামের পার্ট। আচ্ছা, এবার যদি তুমি নিজের বিজনেস খুলেছো বা নিজের কোনো উদ্যম খুলেছো, ফর এক্সাম্পল একজন টিচার যদি তার নিজের ইউটিউব চ্যানেল খুলছে, সেখানে সে নিজের পকেট থেকে ইনভেস্ট করেছে, নিজেই লেবার লাগাচ্ছে, নিজেই খাটাখাটনি করছে, তো সেখান থেকে যেই রিটার্নটা আসবে সেটা কি ন্যাশনাল ইনকামের পার্ট হবে? তো এটার উত্তরটা অ্যাকচুয়ালি বোথ হ্যাঁ এবং না। যখন একজন সেলফ এমপ্লয়েড ব্যক্তি বা তার নিজের বিজনেসেই সে নিজে কাজ করছে, কোনো পণ্য বা পরিষেবা উৎপাদন করে, তখন সেই টাকাটা কিন্তু তার ফ্যাক্টর ইনকামে অলরেডি যুক্ত হয়ে যায়। স্পেসিফিক্যালি মিক্সড ইনকাম বলে সেটাকে, আমরা একটু আগে আলোচনা করেছিলাম মিক্সড ইনকাম কোনগুলোকে বলে। মেইনলি যারা সেলফ এমপ্লয়েড ব্যক্তি তাদের এই মিক্সড ইনকামটা হয়ে থাকে, কারণ তারা বিভিন্ন হেডিং এর আন্ডারে তাদের ইনকাম, তারা ল্যান্ডের জন্য রেন্টও পায়, লেবারের জন্য ওয়েজেসও পায়, ক্যাপিটালের জন্য ইন্টারেস্টও পায়, আবার এন্টারপ্রেনিয়র সে যেহেতু নিজে প্রফিটটাও সে নিজেই পাচ্ছে, তো এগুলোকে বলে মিক্সড ইনকাম, যেটা ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হয় বটে।
তবে নিজেকেই নিজে প্রফিট দিচ্ছে, নিজেকেই নিজে রেন্ট দিচ্ছে বা নিজেকেই নিজে ওয়েজেস দিচ্ছে, অর্থাৎ ইম্পিউটেড ক্যাটাগরিতে কিন্তু এগুলো পড়ে না। এক্সামে যদি কনফিউজিং কোয়েশ্চেন আসে ভালো করে পড়বে কি বলার চেষ্টা করছে বা অপশনের উপরে অনেকটা আনসারটা ডিপেন্ড করবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, ব্যাংক যখন লোন নিচ্ছে বা দিচ্ছে কোনো ইন্টারেস্ট রেটে, তখন কি সেটা ন্যাশনাল ইনকামের পার্ট হবে? এটা অলরেডি আমরা এর আগে আলোচনা করলাম বন্ধুরা। এখনকার প্রেক্ষাপটে আরেকবার সেটা বলে দিচ্ছি কি হ্যাঁ হবে। ব্যাংক একটা ফিনান্সিয়াল সার্ভিস এখানে প্রডিউস করছে, সেই লোনটা হয়তো ন্যাশনাল ইনকামের পার্ট নয়, কিন্তু যেই ইন্টারেস্টটা ব্যাংক চার্জ করছে সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট। তো তেমনই ডেথ ডিউটি হয়, কেউ মারা গেছে এবং তার প্রপার্টিটা তার উত্তরাধিকারীদের কাছে চলে গেছে, সরকার ওটার উপরে যদি ট্যাক্স চার্জ করে সেটা কি ন্যাশনাল ইনকামের পার্ট হবে? সেটাকেই বলে ডেথ ডিউটি। তার সাথে লয়ারের ফিস, লয়ারের থেকে আমি কোনো লিগাল পরিষেবা নিলাম, তাকে আমি ফিস দিলাম, সেটা কি ন্যাশনাল ইনকামের পার্ট হবে? ডাইরেক্ট ট্যাক্সেস এবং ইনডাইরেক্ট ট্যাক্সেস এগুলো কি ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট করা হয় কিনা? তোমরা গেস করার চেষ্টা করো তো। 3, 2, 1। আশা করি কমেন্ট সেকশনে উত্তর লিখে দিয়েছো। তো ডেথ ডিউটি বন্ধুরা, এটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট নয়, কারণ উত্তরাধিকারে টাকা পেয়েছো, জমি পেয়েছো বা সোনাদানা পেয়েছো, সেটা কিন্তু নতুন প্রোডাকশন হয়নি, অলরেডি কোনো বছর সেটা প্রোডাকশন হয়েছিল, সেটা জাস্ট ট্রান্সফার হয়েছে, তাই ডেথ ডিউটিটাও ন্যাশনাল ইনকামের পার্ট নয়। লয়ার অবভিয়াসলি একটা নতুন পরিষেবা তোমাকে দিচ্ছে, তো তার সার্ভিস বাবদ সে যে ফিসটা চার্জ করবে ন্যাশনাল ইনকামের পার্ট। আচ্ছা, ডাইরেক্ট ট্যাক্সেস অফকোর্স ন্যাশনাল ইনকামে ক্যালকুলেট হয়, তবে সেটা আলাদা ডাইরেক্ট ট্যাক্স হিসাবে কিন্তু ক্যালকুলেট করা হয় না, ওটাকে ফ্যাক্টর ইনকামের আন্ডারেই ধরা হয়। ফ্যাক্টর ইনকামে রেন্ট, ওয়েজেস, ইন্টারেস্ট বা প্রফিট এর মধ্যেই কিন্তু ডাইরেক্ট ট্যাক্সও রয়েছে, ফ্যাক্টর ইনকামের মধ্যেই ডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড আছে। তো অবভিয়াসলি ডাইরেক্ট ট্যাক্স ন্যাশনাল ইনকামের পার্ট বটে, কিন্তু সেটাকে সেপারেট কম্পোনেন্ট হিসাবে কিন্তু ধরা হয় না। আচ্ছা, ইনডাইরেক্ট ট্যাক্সেস এর ক্ষেত্রে যদি আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছি অ্যাট মার্কেট প্রাইস, যেখানে নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস ফ্যাক্টর কস্টের সাথে প্লাস করতে হয়, তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সেস ন্যাশনাল ইনকামের পার্ট হবে বা সেই পার্টিকুলার অ্যাগ্রিগেটের পার্ট হবে। যদি ফ্যাক্টর কস্টে ক্যালকুলেট করছি তাহলে ইনডাইরেক্ট ট্যাক্সেস ন্যাশনাল ইনকামের পার্ট নয়। কোয়েশ্চেন যেভাবে আসছে সেভাবে উত্তর দিতে হবে। তো আশা করি বন্ধুরা এনাফ এক্সাম্পলস তোমাদেরকে আমি দিলাম, যাতে তোমরা হঠাৎ করে কোনো এক্সাম্পল উঠিয়ে নিয়ে যদি পরীক্ষা জিজ্ঞেস করলো এটা ন্যাশনাল ইনকাম কাউন্টিংয়ে ধরা হবে কি হবে না, তোমরা সেটা অনায়াসে উত্তর করে দিতে পারো কনফিউজড না হয়ে। প্রথমেই যে রুলটা আমরা ডিসকাস করলাম, যে কোনো এক্সাম্পল পড়ে নিয়েই সবার প্রথম ভাববে সেটা কি নতুন প্রোডাকশন হয়েছে, কারেন্ট ইয়ারে প্রোডাকশন হয়েছে, তাহলে সেটা ন্যাশনাল ইনকামের পার্ট। হ্যাঁ, প্রোডাকশন অন্য কেউ করেছে, সেটা অন্য কাউকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, সে নিজে না খেটে সেটা পেয়ে গেছে, তাহলে সেটা ন্যাশনাল ইনকামের পার্ট নয়। আবার পুরনো জিনিস এখন যেই দামেই বিক্রি হোক না কেন, কম দামে বিক্রি হোক কি বেশি দামে বিক্রি হোক, সেটা কিন্তু ন্যাশনাল ইনকামের পার্ট হবে না। এই রুলটা মনে রাখলেই যে কোনো রকম এক্সাম্পল তোমরা সঠিক আইডেন্টিফাই করতে পারবে যে এটা ন্যাশনাল ইনকামের পার্ট হচ্ছে কি হচ্ছে না। চলো এবারে দেখে নেওয়া যাক ফাইনালি এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন পজ করে পড়ে নাও। 3, 2, 1। Which of the following is not a method to measure national income? তো একদম ডাইরেক্টলি জিজ্ঞেস করেছে যে এদের মধ্যে কোন মেথডটা ন্যাশনাল ইনকামের মেথড নয়। তো ব্যাংকিং মেথড বলে কোনো ন্যাশনাল ইনকাম মেজার করার মেথড নেই, বাকি তিনটে আছে। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছে, অর্থাৎ এ ব্যাংকিং মেথড। নেক্সট কোয়েশ্চেন 3, 2, 1। Which of the following is not included in operating surplus? তো বন্ধুরা আমরা অপারেটিং সারপ্লাস এই ভিডিওতেই আলোচনা করেছিলাম। তো ওটার মধ্যে রেন্ট চলে আসছে, তার সাথে রয়্যালটিও চলে আসে, প্রফিটও চলে আসে, ইন্টারেস্টও চলে আসে, তবে ওয়েজেস ইন ক্যাশটা কিন্তু আসে না, কারণ ওটা কম্পেনসেশন টু এমপ্লয়িজ এর আন্ডারে ক্যালকুলেট হয়। মনে আছে ওয়েজেস ইন ক্যাশ, ওয়েজেস ইন কাইন্ড অ্যান্ড এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম, এই তিনটে নিয়ে হয় কম্পেনসেশন টু এমপ্লয়িজ। তো এখানে নট ইনক্লুডেড বলেছে, অর্থাৎ এটাই হচ্ছে সঠিক উত্তর হবে। কনগ্রাচুলেশন যারা ডি উত্তর করেছো। কমেন্ট সেকশনে নিজের নামটা অবশ্যই ছাড়বে। নেক্সট কোয়েশ্চেন পড়ে নাও। 3, 2, 1। ইনকাম অফ সেলফ এমপ্লয়েড কাকে বলে? এটা এখনই আমরা আলোচনা করলাম বেশ ডিটেলসে। মিক্সড ইনকাম বলে যেটা সেলফ এমপ্লয়েডদের ইনকাম। এটার মধ্যে বিভিন্ন টাইপের ফ্যাক্টর ইনকাম মিক্সড রয়েছে। তো কনগ্রাচুলেশন যারা উত্তর দিয়েছো বি মিক্সড ইনকাম। কোয়েশ্চেন 4 পড়ে নাও পজ করে। 5, 4, 3, 2, 1। জিজ্ঞেস করেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অর আর এক্সাম্পলস অফ ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট বলতে যেটার জন্য কোনো খাটনি করা হয়নি। তো আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স এটা কি ট্রান্সফার পেমেন্ট? ইয়েস। পেমেন্ট অফ স্যালারি না, এটা ফ্যাক্টর ইনকাম বন্ধুরা। সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট ইয়েস। ওল্ড এজ পেনশন। তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর দিয়েছো, অর্থাৎ সি 1, 3 and 4 অনলি। কোয়েশ্চেন 5 জিজ্ঞেস করছে, পড়ে নাও। 3, 2, 1। The expenditure method to measure national income can be understood by the equation y equal to CIGXM, সিগজেম মেথড আমি এটাকে বলে থাকি। তো এখানে সি বলতে কি বোঝায়? তো সি বলতে বন্ধুরা আমরা এখনই আলোচনা করলাম, অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার মেথডে এটারই কিন্তু হাইয়েস্ট কন্ট্রিবিউশন টু ন্যাশনাল ইনকাম, পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার। তো
তো কনগ্রাচুলেশন যারা সঠিক উত্তর করেছো, সি কনজাম্পশন এক্সপেন্ডিচার। নেক্সট কোয়েশ্চেনটা পড়ে নাও এবং কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করো। আমি ফার্স্ট পিন্ড কমেন্টে এই কোয়েশ্চেনটা দিয়ে দেবো, সেটার নিচেই তোমরা সেটার উত্তরটা করবে। যারা সঠিক উত্তর করবে তাদেরটা আমি পার্সোনালি লাইক করব। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ছেড়ে দিল। আচ্ছা বন্ধুরা, আমরা এই ন্যাশনাল ইনকামের 6টা ভিডিওতে আলটিমেটলি যেটা পড়লাম সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ বলতে কি বোঝায়, ইকোনমিক গ্রোথ এর বিভিন্ন অ্যাগ্রিগেটস কি রয়েছে, আজকের ভিডিওতে সেইগুলো কিভাবে ক্যালকুলেট করা হয় সেগুলো আমরা বুঝলাম। ইকোনমিক গ্রোথ অর্থাৎ চলতি কথায় আমাদের দেশের আয় বেড়েছে, কিন্তু ফ্যামিলির আয় বলো কি দেশের আয় বলো, বাড়লেই কি ডেভেলপমেন্ট হয়, উন্নতি হয়? আরো ডিপার প্রশ্ন, আয় বাড়লেই কি দেশের জনতা হ্যাপি হয়? তো এই প্রশ্নগুলোর উত্তরই আমরা নেক্সট ভিডিওতে বোঝার চেষ্টা করব, যে ভিডিওটা আসবে গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট এবং হ্যাপিনেসের উপর। তোমরা যদি সেই ভিডিওটা তাড়াতাড়ি চাও, প্লিজ কমেন্ট সেকশনে লিখে দেবে যে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড হ্যাপিনেসের উপরে ভিডিও তোমরা চাইছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ইকোনমি, এবং বিশেষ করে এই মেথডস অফ কম্পিউটিং ন্যাশনাল ইনকাম স্টুডেন্টদেরকে প্রচন্ড কনফিউজ করে। এক্সামেও প্রচুর কোয়েশ্চেন আসে, আমি সব কোয়েশ্চেন অবভিয়াসলি আনতে পারলাম না, কিন্তু আশা করি এই ভিডিওটা তোমরা যদি ঠিক করে দেখেছো এবং বুঝেছো, তাহলে সমস্ত রকম প্রশ্ন এই চ্যাপ্টার থেকে তোমরা উত্তর করতে পারবে। এত এক্সাম্পলস দেওয়ার জন্য ভিডিওটা একটু লম্বা হলো, তবে ধৈর্য ধরে 3 থেকে 4 বার এই ভিডিওটা দেখে নিও, খুবই কাজে লাগবে। হাই ভ্যালু ভিডিও এটা। ভিডিওটা যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। কমেন্টে যেগুলো লিখতে বললাম সেগুলো অবশ্যই লিখে দেবে, এবং ইকোনমিক্সের যে কোনো টপিক যেগুলো নিয়ে তোমাদের মাথায় কোনো ধোঁয়াশা আছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে লিখে দিতে পারো। আমি সেটার উপরে এমনই সিম্পল ল্যাঙ্গুয়েজে ভিডিও আনবো, এক্সাম্পল সমেত ভিডিও আনবো, তাতে তোমাদের সেই কনসেপ্টগুলোই আর ধোঁয়াশা নয়, যা চকচকে ক্ল্যারিটি হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।